তোমার মতো একটা লো ক্লাস ও চিপ মাইন্ডের মেয়ে আকশি চৌধুরীর ওয়াইফ। হাউ ফানি। তোমাদের মতো মেয়েদের আমি ভালো করে চিনি। টাকাওয়ালা ছেলে দেখলেই তার গলায় ঝুলে পড়ো। কি ভাবো নিজেকে? রূপের মায়া দিয়ে বড়লোক ছেলেকে ফাঁসিয়ে সব কেড়ে নিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে। এই রিয়ানা বেঁচে থাকতে তার আকশিকে কখনো অন্য কারো হতে দেবে না। তোমার মতো থার্ড ক্লাস মেয়ের হাতে তো জীবনেও না। নিজের ক্যাবিনে দাঁড়িয়ে ফাইল চেক করছিল ফিহা। মন মানসিকতা এমনি ভালো নেই। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ পেল। এতক্ষণ পিছনে ঘুরে থাকলেও এখন সামনে তাকালো। ফাইলের থেকে চোখ উঠিয়ে শান্ত ভঙ্গিতে রিয়ানার দিকে তাকালো। মেয়েটার পরনে পোশাক দেখে মনে হবে না বাঙালি, কারণ সে পশ্চিমা দেশগুলোর পোশাক অনুসরণ করেছে। শর্ট স্কার্ট, চুলগুলো কাঁধ পর্যন্ত কাট দেয়া, ভ্রুর মধ্যে রিং বসানো, ভারী মেকআপ, পায়ে হাই হিল। এক কথায় বাঙালি কালচারের কোনো ছিটে ফোটাও নেই। রিয়ানার মুখে হাজারো বিরক্ত প্রকাশ পাচ্ছে। কারো রুমে আসার সময় পারমিশন নিয়ে আসতে হয়, সেটা নিশ্চয়ই আপনি জানেন মিস রিয়ানা। আপনার তো ন্যূনতম ম্যানার্সটাও নেই, আর আপনি আমাকে লো ক্লাস মেয়ে বলছেন। দেখে তো মনে হচ্ছে খুব স্মার্ট, কিন্তু আপনার আচার আচরণে কোনো স্মার্টনেস খুঁজে পাচ্ছি না কেন? তুমি আমাকে ম্যানার্স শেখাবে? হাউ ডিয়ার ইউ! কি ভাবো তুমি নিজেকে? আমি জানি তুমি পুরো কোম্পানিটাকে নিজের নামে করে নিয়েছো। আমি বর্তমানে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার, তাই ভদ্রভাবে কথা বলবেন। আপনাকে গলা ধাক্কা মেরে বের করে দিতে আমি দুইবার ভাববো না। ফাইলে চোখ বোলাতে বোলাতে কথাটা বলল ফিহা। তোমার এত বড় সাহস! তুমি আমার এসে বলো তুমি জানো আমি কে? আমার এক চুটকিতে তুমি ধুলোয় মিশে যাবে। ডোন্ট শাউট মিস রিয়ানা, এটা আমার অফিস, আপনার নয়। আমার বাচ্চা ঘুমিয়েছে, ও যদি আপনার চিৎকার ভয় পেয়ে উঠে যায় তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। তুমি আমায় হুমকি দিচ্ছ? রিয়ানাকে হুমকি দিচ্ছ? এরপর মোটেও ভালো হবে না। আপনাকে ভদ্রভাবে বলছিলাম, কিন্তু আপনি মানেননি, তাই আমাকে পরবর্তী স্টেপ নিতেই হবে। মোবাইলটা হাতে নিয়ে ফিহা ম্যানেজার আব্দুল আজিজ সাহেবকে কল করলো। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি ফিহার রুমে চলে এলেন। আমায় ডেকেছো ছোট বৌমা? এই ময়লা আবর্জনাটাকে ডেনে ফেলে দিন। ড্রেনের জিনিস এখানে কি করছে? আমার রুমে ঘুমিয়েছে, এই সময় আমি কোনো ঝামেলা চাইছি না। ওনাকে বাইরে রেখে আসেন। রিয়ানা মামুনি, বাইরে চলো। হে ইউ, তুমি নিজেকে কি মনে করো? আমাকে ময়লা আবর্জনা বলছো? আমি তোমাকে ছাড়বো না। একে তো আমার আকশিকে নিয়ে গেছো, তার মধ্যে আবার বড় বড় ডায়লগ দিচ্ছ। আই উইল কিল ইউ, জাস্ট কিল ইউ। চলো মামুনি, ছোট বৌমার সাথে আর ভেজাল করো না, উনি দিদিভাই উঠে যাবে। ছাড়ুন আমায়, একদম টাচ করবেন না। আপনাদের মতো ছোট লোক আমার জুতো ধরার স্পর্ধা রাখে না, আর আপনি আমার হাত ধরছেন। জাস্ট শাট আপ মিস রিয়ানা। আপনার সাহস কি করে হয় চাচাকে এসব বলার? ছোট বৌমা তুমি শান্ত হও, এখন কথা বাড়িয়ে লাভ নেই। চলো রিয়ানা মামুনি। ডোন্ট টাচ মি। আমি তোমায় দেখে নিব। কাজটা তুমি ঠিক করলে না। রাগে গজগজ করতে করতে হাই হিলে খটখট করে রিয়ানা চলে গেল। আব্দুল আজিজ সাহেব নিষ্পরক চাহনিতে তা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ছোট বৌমা, ওর সাথে লাগতে যাওয়ার তোমার ঠিক হয়নি। মেয়েটা বড্ড উচ্ছৃঙ্খল, ওদের ব্যবহারই এরকম। বড়লোক বাপের আদুরের দুলালি হলে যা হয় আর কি। অনিল বাবা, আকশি বাবা আমাদের মাঝে নেই। বড় সাহেবেরও শরীর ভালো না। এখন যদি তোমারও অনিয়া দিদিভাইয়ের কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব? কথাগুলো বলে চোখের পানি মুছলেন আব্দুল সাহেব। ফিহা সামনে থেকে তাকে টিস্যু এগিয়ে দিলেন। চিন্তা করবেন না চাচা, আল্লাহ আছে আমাদের সাথে, কিচ্ছু হবে না। আমাদের দোয়া, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। ট্যাবলেটকে যে দেখছি না, ও কোথায়? ট্যাবলেট বাগানে বসে আছে। ওকে আমার কাছে পাঠিয়ে দিন। ট্যাবলেট থাকলে নিজেকে অনেকটা হালকা লাগে, মনে হয় নিজের কোনো আপনজন সাথে আছে। আমি পাঠিয়ে দিচ্ছি ছোট বৌমা। বেশ কিছু সময় পর একটা বাদামি বর্ণের কুকুর দৌড়ে কেবিনে ঢুকলো। এই বাদামি বর্ণের কুকুরটার নাম ট্যাবলেট। আকসির পোষা কুকুর। ফিহা ওকে ভীষণ পছন্দ করে।
ট্যাবলেট সবসময় অনিয়াকে দেখে রাখে। ট্যাবলেট কাছে আসতেই ফিহা ওর মাথায় হাত বুলাতে লাগলো। ট্যাবলেট, কেমন আছিস তুই? এখন থেকে আমাদের সাথেই থাকবি, সব সময় আমার মেয়ে আনিয়াকে দেখে রাখবি। যা চুপটি করে আনির দোলনার কাছে বসে থাক। ট্যাবলেট ফিহার কথা শুনে অনিয়ার দোলনার কাছে বসে রইল। পুরো ক্যাবিনটা খুব সুন্দর করে সাজানো। এক পাশে একটা টেবিল, 3টা চেয়ার, অন্য পাশে একটা বড় ড্যাবিন। দক্ষিণ পাশে পুরোটা আবছা সবুজ রঙের কাঁচ লাগানো। তার পাশে একটা বেবি দোলনা ও বেড। দোলনায় ঘুমিয়ে আছে 6 মাসের একটি বাচ্চা মেয়ে, নাম অনিয়া চৌধুরী। ভবিষ্যতে চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। বর্তমানে চৌধুরী পরিবারের মাত্র 3 জন সদস্য বেঁচে আছে, ফিহা, ওর মেয়ে অনিয়া, ওর শ্বশুর আনিস চৌধুরী। একটা কার অ্যাক্সিডেন্টে আনিস চৌধুরীর বড় ছেলে অনিল চৌধুরী ও তার বউ লিয়া চৌধুরী মারা যায়। আনিস চৌধুরীও গুরুতর আঘাত পায়। সেদিন তাদের সাথে ফিহা ছিল না, কিন্তু অনিয়াও ট্যাবলেট ছিল। ভাগ্যক্রমে সেদিন ট্যাবলেটের কারণে অনিয়া বেঁচে যায়। এটা জানতে পেরে ট্যাবলেটের প্রতি মায়াটা আরো বেশি বেড়ে যায় ফিহার। আকসি নিখোঁজ আছে 3 মাস যাবত। অ্যাক্সিডেন্টের 2 মাস আগের থেকেই সে নিখোঁজ। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সে বেঁচে আছে নাকি মরে গেছে তাও কেউ জানে না। ফিহার বিশ্বাস একদিন আকসি ঠিক ফিরে আসবে। পুরো কোম্পানি ও সংসার এখন ফিহাকে চালাতে হয়, যে কিনে এসবের কিছুই বুঝতো না। আজ 10 দিনের হলো কোম্পানিতে যোগ দিয়েছে। একদিকে দেশের নামকরা বিজনেস কোম্পানি, অন্যদিকে ছোট বাচ্চা, বাড়িতে অসুস্থ শ্বশুর, স্বামী নিখোঁজ। সবকিছু সামলাতে ফিহা হিমশিম খাচ্ছে। ওর সাথে যদি ওর বেস্ট ফ্রেন্ড ও আব্দুল আজিজ সাহেব আজ না থাকতো, তাহলে তাকে আজ রাস্তায় বসতে হতো। কাছের সামনে দাঁড়িয়ে এইসব ভাবছিল ফিহা। পাশে তাকিয়ে দেখলো উনি এখনো ঘুমাচ্ছে। এই মেয়েটার প্রতি অসম্ভব মায়া কাজ করে। নিজের কলিজার টুকরোর থেকে কম নয়। কি মায়াবী চেহারা! এই চেহারার দিকে তাকালে সব কষ্ট ভুলে যায় ফিহা, কারণ তার মাঝেও তো মাতৃত্ব নামক বস্তুটা আছে। মে আই কামিং? ইয়েস, কামিন। কেবিনে ঢুকলো মাঝবয়সী এক ভদ্রলোক, নাম আদনান আহমেদ। আহমেদ কোম্পানির ওনার এবং চৌধুরী কোম্পানির ডিল পার্টনার। মাথায় খানিকটা টাক, মুখে গম্ভীরতা আছে। আমি আদনান আহমেদ, আহমেদ গ্রুপ অফ কোম্পানির ওনার। আসসালামু আলাইকুম, আমি মিসেস চৌধুরী। ফিহা হ্যান্ডশেক না করায় আদনান সাহেব মনে মনে বেশ অপমানিত হলেন, তবে মুখে কিছু বললেন না। ফিহা কখনো কারোর সাথে হ্যান্ডশেক করে না, সালাম দিয়ে কথা শুরু করে। আপনার নামটা কি জানতে পারি? আসলে কোথাও আপনার নাম দেখতে পেলাম না, এমনকি কাগজেও লেখা নেই। আমি মিসেস চৌধুরী। এটা তো আপনার পদবি। নো মিস্টার আহমেদ, বর্তমানে এটাই আমার পরিচয়। আমি মিসেস চৌধুরী। বিয়ের পর স্বামীর পরিচয়, নারীর পরিচয়। আশা করি এবার বুঝতে পেরেছেন। নতুন করে কিছু বোঝাতে হবে না, অতটা অবুঝ আপনি নন। ফিহা তাকে সামনের চেয়ারে বসতে বলে নিজে চেয়ারে বসলো। ফিহা যে কোম্পানির ওনারের চেয়ারে বসলো, সেটা মনে হয় ভদ্রলোকের পছন্দ হলো না। এমনটা মনে হলো ফিহার। আদনান আহমেদ খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে ফিহাকে দেখতে লাগলো। মেয়েটার বয়স তো কম হলে 23-24-এর বেশি হবে না। পরনে কালো পাড়ের গোলাপি শাড়ি, মুখে কোনো মেকআপ নেই, মুখটা যথেষ্ট মায়াবী, চোখ দুটো ডাগর ডাগর, মাথায় কালো হিজাব বাঁধা, গায়ের রং হলদে ফর্সা। মিস্টার আহমেদ, আমাদের পরবর্তী ডিলের কি খবর? সবকিছু ঠিক আছে তো? হাতে সরু চুড়ি, নাকে নাকফুল, গায়ে গাঢ় রঙের শাড়িতে আপনাকে কি মানায় মিসেস চৌধুরী? আপনি কি বলতে চাইছেন? আমি কি বোঝাতে চাইছি সেটা নিশ্চয় আপনি বুঝতে পারছেন। আকসি চৌধুরী মারা গেছে 3 মাস ধরে, আর আপনি চুড়ি, নাকফুল, শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন। ব্যাপারটা কি ভালো দেখাচ্ছে? আমার পার্সোনাল ব্যাপারে আপনি নাক না গলালে আমি খুশি হই। আর হ্যাঁ, আমার স্বামী এখনো মারা যায়নি, সে এখনো নিখোঁজ। মারা গেলে লাশটা তো পাওয়া যেত, শুধুমাত্র নিখোঁজ হয়ে গেছে বলে সে মারা গেছে সেটা তো ঠিক নয়। আমি সেটা বিশ্বাস করে সাদা বিধবা কাপড় পরে বসে থাকবো? এটা নিতান্ত বোকামি ছাড়ার কিছু নয় আমার কাছে। উনি যে বেঁচে আছে তার গ্যারান্টি কি? দেখুন মিস্টার আহমেদ, আপনি যদি আমার পার্সোনাল ব্যাপারে নাক গলান, আমি কিন্তু পরবর্তী বিল পাস করব না। আর আমার সাইন ছাড়া এখন কোনো বিল পাস হবে না, কারণ আমার শ্বশুর মশাই নিজ হাতে আমাকে পুরো কোম্পানির দায়িত্ব কাগজে কলমে তুলে দিয়েছে। নিশ্চয়ই আপনার অজানা নয়। আমি চাই না আপনি আপনার এত বড় ডিলটা হারান। এতটা নির্বোধ নিশ্চয়ই আপনি নন।
তারপর তাদের মধ্যে বিজনেসের কথা ছাড়া আর কোনো কথাই হলো না। পুরো সময়টা আদনান সাহেব চুপ করেছিলেন। ফিহার কথায় যে তার আত্মসম্মান বোধ লেগেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আদনান আহমেদ চলে যেতেই অনি ঘুমের থেকে উঠে গেল। উঠে নিয়ম মোতাবেক তার মাকে না দেখে চিৎকার করে কান্না শুরু করলো। ফিহা জলদি করে গিয়ে অনিয়াকে কোলে তুলে নিল। ওরে আমার সোনামণিটা, কি হয়েছে তোমার? এই তো তোমার মাম্মাম এখানে। কিছু হয়নি তো? তোমার মাম্মাম থাকতে কি তোমার কিছু হতে পারে? কে বকছে তোমায়? আমার লক্ষ্মীটাকে কে বকেছে? তোমার বাপি আসলে তার নামে বিচার দেব আমরা ওকে। তুমি কান্না করো না প্লিজ আমার মানিক চাঁদ। তুমি এভাবে কান্না করলে মাম্মামের তো ভালো লাগে না। আমার পাখিটার কি খিদে পেয়েছে? একটু ওয়েট করো মামনি, আমি তোমার জন্য ফিটার বানাচ্ছি। পরিচিত সুরটা পেয়ে অনিয়া চুপ হয়ে গেল, কারণ এই কয়েকদিনে সে বুঝে গেছে এই কোলটাই তার সবচেয়ে নিরাপদ স্থান, যে তাকে খুব ভালোবাসে। অনিয়া 2 হাত দিয়ে তার মেয়ের গলা জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই তার মা চলে যাবে। ফিহা ফিডার তৈরি করে অনিয়ার মুখে দিল, আর অনিয়াও লক্ষ্মী মেয়ের মতো করে তার মায়ের দিকে তাকিয়ে খুশি হয়ে ফিডার খেতে লাগলো। খাওয়া শেষ হতেই ফিহা অনিকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। মায়ের আদরের পরশ পেয়ে অনিয়াও চোখ বন্ধ করে নিল। পাশে চকচক চোখে তাকিয়ে আছে ট্যাবলেট। বোঝা যাচ্ছে ট্যাবলেটে ওদের দুজনকে এভাবে দেখে খুব খুশি হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে 1 কাপ কফি হাতে নিয়ে আকাশ দেখছে ফিহা। বেবি দোলনায় অনিয়া শুয়ে আছে, ট্যাবলেট দোলনাটা ধাক্কা দিচ্ছে আর অনিয়া খিলখিল করে হাসছে। অনিয়ার হাসি রুমে ঝংকার দিয়ে ফিহার কানে এসে বাজছে। হাসির শব্দে ফিহার মনটা ভালো হয়ে গেছে। 2-3 বার বারান্দা থেকে উকি মেরে ফিহা অনিকে দেখে নিল। কফির মগে চুমুক দিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফিহা বাসায় অল টাইম সালোয়ার কামিজ পরে থাকে, অফিসে শাড়ি পরে যায়। তখনই রুমে ঢুকলো আনিস চৌধুরী। অনি দোলনার কাছে গিয়ে ওর সাথে কথা বলতে লাগলো। আমার দিদিভাই কোথায়? দিদিভাই আজ মায়ের সঙ্গে অফিস করে এসেছে। তুমি একাই তো পুরো অফিসটা সামলাতে পারো। মাম্মিকে কষ্ট করে কি জন্য যেতে হবে? তুমি বড় হয়ে একা সব সামলাবে। তুমি কিন্তু দিদিভাই একদম মাম্মিকে জ্বালাবে না। মাম্মি সারাদিন কত কষ্ট করে, তুমি যদি জ্বালাও তাহলে মাম্মি এত কিছু একা সামলাতে গিয়ে হিমশিম খেতে পারে। দাদা ভাইয়ের কণ্ঠ পেয়ে অনিয়া একধানে তার দিকে তাকিয়ে আছে। অনিকে দেখে যে কেউ করে নিতে চাইবে। চাহনিটা যে কি মায়াবী তা ভাষায় প্রকাশ করা যাবে না। গাল দুটো বেশি গুলুমলু, দেখলেই ইচ্ছে করে গাল টেনে দিতে। দাদা নাতনির কথার মাঝে ফিহা পেছনে এসে দাঁড়ালো। বাবা কখন এলেন? আমায় বলতে পারতেন, আমি নিজে আপনার সাথে দেখা করতাম। কিছু লাগবে আপনার? আপনি কষ্ট করে কেন উঠে এলেন? তুমি ব্যস্ত হও না বৌমা, আমি ঠিক আছি। আপনি দুপুরে ঠিকঠাক মতো ওষুধ খেয়েছেন তো? আমি তো অফিসের জন্য আপনার ঠিক মতো খেয়াল রাখতে পারি না। অফিস থেকে ফিরে ভেবেছিলাম একবার আপনার রুমে যাব, কিন্তু ফ্রেশ হয়ে দেখি প্রচন্ড মাথা ব্যথা করেছে। তাই 1 কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। তারপর আমি একবার আপনার রুমে উকি দিয়েছিলাম, কিন্তু দেখলাম আপনি শুয়ে রয়েছেন। আমি ভাবলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই ডিস্টার্ব করিনি। ঠিক আছে বৌমা, আমি কিছু মনে করি না। অনিলের মা মারা গেছে 18 বছর ধরে। ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ওর। হাজার চেষ্টা করে বাঁচাতে পারিনি। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। 18 বছর অনিলের মাকে ছাড়া থাকলাম। আমার একা থাকতে অভ্যাস হয়ে গেছে বৌমা। বড্ড বেশি ভালোবাসতাম অনিলের মাকে, তাই দিতে বিয়ে করিনি। ছেলে দুটোকে নিয়ে অনেক কষ্ট করে আজ বাংলাদেশের অন্যতম বিজনেসম্যানের জায়গা দখল করেছি। 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে কতটা কষ্ট করতে হয়েছে সেটা আমি জানি বৌমা। বাবা আপনি আমার জন্য একদম চিন্তা করবেন না, আমি ঠিক সবকিছু সামলে নিব। তোমাকে আমি একটা অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিয়েছি, আমার মাফ করে দিও বৌমা। আমার বয়স হয়ে গেছে, তার মধ্যে এই বয়সী অ্যাক্সিডেন্ট, নয়তো আমি একা অনেককে সামলে নিতাম। আমার মনে হলো অনেক জন্য একটা মা এবং আমাদের অফিসের জন্য একজন শক্ত গঠনের মালিকের প্রয়োজন, তাই তোমায় সিলেক্ট করে নিয়েছি। আমি নিশ্চয়ই আপনার কথার মর্যাদা রাখতে পারবো। আমার জন্য দোয়া করবেন বাবা। ছোটবেলায় কেউ এতিমখানায় রেখে গেছে। জীবনটা প্রতিটা মুহূর্তে আমি অনুভব করেছি বাস্তবতাকে। আমি জানি মা ছাড়া থাকতে কতটা কষ্টদায়ক। দিনের পর দিন কুড়ে কুড়ে মরেছি, কিন্তু কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি। নিজের বাবা মাকে আমি জানি না
তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার জীবনটাই এরকম, আমি মেনে নিয়েছি আমার ভাগ্যটাকে। আমি বাবা মায়ের কষ্ট পেয়েছি, কিন্তু অনেকে পেতে দিব না। আমি আমার সর্বত্র দিয়ে ওর খেয়াল রাখবো। এখন আমার বেঁচে থাকার কারণটাই যে অনিয়া। হ্যাঁ, এটা সত্যি, আমি ওর মা নই, তবে বাবা আমিও একটা মেয়ে। আমার মাঝেও মাতৃত্ব নামক বস্তুটা আছে। আমি সব দিক ভেবেই তোমাকে সিলেক্ট করেছি বৌমা। আমি জানি তুমি কি। তোমার কাজের প্রতি ধৈর্য দেখে আমি নিজে অবাক হয়ে যাই। এতিমখানায় তো আমার কেউ ছিল না, কিন্তু এখন আমি এই জায়গায় এসে আমার বাবাকে পেয়েছি, আমার নিজের মেয়ে পেয়েছি। হোক না অনিয়া, অনিল ভাইয়া আর নিয়া ভাবির মেয়ে। কিন্তু এখন যেহেতু সে নেই, তাহলে আমি আইনিয়ার মা বাবা দুটোই। আপনি নিশ্চিন্তে থাকুন। তোমার উপর ভরসা আছে দেখেই তো আমি সবকিছু ভার তোমার উপর দিয়েছি। আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি জানি তুমি পারবে সব সামলাতে। অনিল, বড় বৌমা, আশকি সবাইকে হারিয়ে আমি যে নিঃস্ব হয়ে গেছি, তোমাকে পেয়ে আমি আশার আলো খুঁজে পেয়েছি। এখন আমার সবচেয়ে বড় আমানত অনিয়াকে তুমি আগলে রাখবে। আর এই বুড়োটাকে সামান্য আশ্রয় দিলেই হবে মা। আমি যে আর পারছি না। আল্লাহ আমার কাছ থেকে কেন আমার বেঁচে থাকার কারণটাকে নিয়ে যায়। কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল আনিস চৌধুরী। ফিহা এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি চিন্তা করবেন না বাবা, আমি আছি তো। আপনার ভরসা আমি নিশ্চয়ই রাখবো। এখন যে আপনি আর অনিয়া আমার সব। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমার কি হবে? আমি যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বো বাবা। আমি নিজেকে শক্ত করে নিব। আমাকে যে শক্ত হতেই হবে তোমারও আমার দিদিভাইয়ের জন্য। তোমাকেও বৌমা সব সামলে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমাকে যে পারতেই হবে বাবা। আমার মেয়ের জন্য হলেও নিজেকে গড়ে নিতে হবে। যেটা ছেলেরা পারতো আর সেটা মেয়েরাও করে দেখাচ্ছে। এখন মেয়েরা ঘরের কাজের পাশাপাশি অফিসও সামলাতে পারে, তাহলে আমি কেন পারবো না? সর্বশেষ একটা কথাই বলবো বাবা, আমি নারী, আমি সব পারি। আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে বৌমা। এখন উঠি, এশার আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। তুমিও পড়ে নিও। দুপুরে জোহর নামাজ পড়েছিলে তুমি? হ্যাঁ বাবা, অবশ্যই নামাজ পড়ে নিয়েছি। এখন নামাজ পড়ি নেই, তারপর দুজনে একসাথে রাতের খাবার খেয়ে নেব। আমি সত্যি একটা বৌমা নয়, নিজের মেয়েকে খুঁজে পেয়েছি। খুব শখ ছিল আমার একটা মেয়ে থাকবে। আল্লাহ শেষ বয়সে এসে সেই শখটা পূরণ করে দিল। ফিহার উত্তরে কিছু বলল না, বিনিময়ে মুচকি হাসল। আনিস চৌধুরী নিজের রুমে চলে গেলেন। ফিহা আনিয়াকে ফিরারে করে দুধ খাইয়ে নিজে নামাজ পড়ে নিল। আশ্চর্যজনক একটা বিষয় হলো, ট্যাবলেট অনিয়ার সাথে থাকতেও অনিয়া কখনো কান্না করে না, খিলখিল করে হাসে, ট্যাবলেটের সাথে খেলা করে। ট্যাবলেট থাকায় ফিহার অনেক সুবিধা হয়েছে। যেমন অনিকে সবসময় ছায়ার মতো দেখে রাখা, অনি কান্না করলে তার দৌড়ে গিয়ে ফিহাকে জানান দেওয়া, অনির জামা কাপড় এগিয়ে দেওয়া, অনির সাথে খেলা করা। এই জন্য ফিহা ওকে ভীষণ ভালোবাসে। বোবা প্রাণী যে মানুষের এত উপকার করতে পারে তার ট্যাবলেটকে না দেখে কখনো বুঝতে পারতো না ফিহা। নামাজ শেষ করে ফিহা জায়নামাজটা ড্রয়ারে রেখে দিল। তখনই ওর চোখে পড়ল উত্তর দিকের দেয়ালে কালো কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। ভালো মতো না তাকালে বোঝা যায় না কি হতে পারে এটা। এভাবে কালো কাপড় দিয়ে ঢেকে রাখার কারণটা কি? কেমন জিনিস আছে? এতদিন ধরে খেয়াল করিনি তো। আসলে এমন ভাবে রাখা হচ্ছে, দূরে থেকে দেখার বা বোঝা যায় না যে এখানে কিছু আছে। কালো কাপড় দিয়ে ঢেকে রাখার রহস্যটা তো আমার কাছে ঘোলাটে লাগছে। বরাবরের মতোই আমরা মানুষ বড় কৌতূহলী। যেটা আমাদের থেকে লুকানো হয় সেটার প্রতি তা আরো বেশি। ফিহা কালো কাপড়টা ধরে টান দিতেই দেখলো একটা বিশাল বড় পেন্টিং। একটা ছেলে তার পোষা কুকুর কোলে নিয়ে বসে আছে। ছেলেটা যে আকসি চৌধুরী সেটা বিন্দুমাত্র সন্দেহ নেই ফিহার। আর কুকুরটা ট্যাবলেট, এলোমেলো চুল, ডান হাতের দুটো আঙুল উঁচু করে রেখেছে, আরেক হাতে ট্যাবলেটকে ধরে রেখেছে। ট্যাবলেটের পরনে ওর গায়ের রং বাদামি বর্ণের একটা গেঞ্জি, জিব্বা বের করে রেখেছে সে। একটা জিনিস খেয়াল করে ফিহা হেসে উঠল। আমার কাছে দুটো কুকুরের ছানা মনে হচ্ছে। মালিকের গলায় বেল্ট বেঁধে রেখেছে, পাশাপাশি তার কুকুরের গলায় বেল্ট আছে। মিস্টার আকসি চৌধুরী কি তখন নিজেকে ট্যাবলেটের মতো সাজিয়েছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আকসি ও ট্যাবলেট দুজনের গলায় ডগি বেল্ট দেখে ফিহা ভীষণ হাসি পাচ্ছে। মুখ টিপে কিছু সময় হেসে নিল। এই মানুষটা পারেও
কি দরকার ছিল ট্যাবলেটের মতো নিজেকে সাজানোর? ট্যাবলেট একধানে কিছু একটা করছিল আকশি, ল্যাপটপে একধানে কিছু একটা করছিল আকশি। সারা পৃথিবীর কাছে সে মৃত হলেও আসলে সে মৃত নয়, ভাগ্যক্রমে বেঁচে গেছে। সেটা অবশ্য সম্ভব হয়েছে ওর বেস্ট ফ্রেন্ড আদিয়াতের জন্য। খাটের মধ্যে বসে দুই পা মুড়ে ল্যাপটপ মনোযোগ সহকারে কাজ করছে আকশি। তখনই খুব দ্রুত রুমে ঢুকলো আদিয়াত, চোখে মুখে তার বিস্ময়। কি হয়েছে আদি? এনিথিং রং? এরকম করে হা করে কি দেখছিস? আকশি, তুই বিয়ে করেছিস? আদিয়াতের প্রশ্ন শুনে আকশি ল্যাপটপের স্ক্রিনের বন্ধ করে ওর দিকে তাকালো, চোখ দুটো ছোট ছোট করে তাকালো। আদিয়াতের এই প্রশ্নটা আকশির হজম হলো না। ছেলেটা কি ভর দুপুরে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে নাকি? আর ইউ ওকে? তুই কি দুপুরে ড্রিঙ্ক করেছিস? মাথা ঠিক? আমার কথার উত্তর দে, তুই কি আমাদের না জানিয়ে বিয়ে করেছিস? প্রচুর খেতে পেয়েছে, যা গিয়ে খাবার তৈরি কর। আমার ওসব মজা করার কোনো ইচ্ছে নেই। আমি মজা করছি না আকশি, আমি সিরিয়াসভাবে জিজ্ঞেস করছি, তুই কি সবাইকে না জানিয়ে কোনো বিয়ে করেছিস? আর তোর কি কোনো মেয়ে আছে? আদিয়াতের কথা শুনে আকশি কপাল কুঁচকে ওর দিকে তাকালো, কারণ আদিয়াত কোনো মজা করছে না, বরং সিরিয়াস ভাবে কথাগুলো বলছে। আদি, তুই ভালো করে জানিস আমি এখনো বিয়ে করিনি, তাহলে আমার বাচ্চা আসবে কোত্থেকে? তুই সত্যি বলছিস তো? আমি সত্যি বলছি, আমি বিয়ে করব। আর তুই জানবি না তা কি হয়? কোন মেয়ে? তাহলে ওই মেয়েটা আর বাচ্চাটা কে? কোন মেয়ে আর কোন বাচ্চা? একটা মেয়ে তোর বইয়ের পরিচয়ে তোদের কোম্পানি চালাচ্ছে, ওর সাথে সবসময় একটা মাস ছয়েক একটা বাচ্চা থাকে, আর মেয়েটা সবার কাছে বলে সেটা তোদের বাচ্চা। হোয়াট? কি বলছিস তুই? আমি সত্যি বলছি, তুই সত্যি আমাদের না জানিয়ে বিয়ে নিয়েছিস তো? কিসব কথা বলছিস বলতো? আই এম শিওর মেয়েটা ফ্রড, আমাদের টাকা পয়সার সম্পত্তি হাতানোর জন্য এসব মিথ্যে নাটক করছে। তোর বাবা পুরো কোম্পানির দায়িত্ব মেয়েটার উপর দিয়ে দিয়েছে, এখন তোদের সবকিছু মেয়েটা সামলায়। বাবা কোম্পানি ওর হাতে তুলে দিছে, কিন্তু কেন? আমার মাথায় তো কিছু ঢুকছে না। তুই কি মেয়েটাকে চিনিস? আমি কি করে মেয়েটাকে চিনবো? আমি তোকে মেয়েটার ছবি দেখাচ্ছি, দেখ তো চিনিস কি না। আদিয়াত মোবাইল বের করে ফিহা ও অনিয়ার একসাথে থাকা একটা ছবি দেখালো। আকশি চোখ মুখ শক্ত করে বলল, আমি এই মেয়েকে চিনি না, জীবনে কোনোদিন দেখিও নি, কিন্তু বাচ্চাটা মনে হচ্ছে অনিয়ার মতো। আমি শিওর মেয়েটা কোনো বাজে উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি নিশ্চিত আমাদের প্রপার্টি হাত করে পালাবে। পালানো হলে এতদিন বসে থাকতো না। আমি খোঁজ নিতে জানতে পেরেছি মেয়েটা 15 দিন হলো তোদের বাসায় আছে। তোর বাবা পুরো কোম্পানির দায়িত্ব মেয়েটা ঘাড়ে দিয়ে নিশ্চিন্তে হাঁপ ছাড়ছে। যদি মেয়েটা পালানোর ইচ্ছে থাকতো তাহলে এতদিন বসে না থেকে থাকতো না। তোর বাধ্য মতে বুঝলাম না যে বাচ্চাটা আনিয়া হবে। কিন্তু মেয়েটা কে? কি উদ্দেশ্যে মেয়েটা আমার বউ বলে সবার কাছে পরিচয় দিচ্ছে? সবকিছু কিরকম ঘোলাটে লাগছে আমার কাছে। আমার মনে হয় কি, তোর ভাই ভাবি যেহেতু মারা গেছে, সে কারণে হয়তো অন্যকে লালন পালন করার জন্য তোর বাবা মেয়েটাকে এনেছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার বইয়ের পরিচয়, কোম্পানি চালানোর ব্যাপারটা তো বুঝলাম না। তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। তোদের নাকি 2 বছর আগে বিয়ে হয়েছে। কি? এমনটাই তো সবার মুখ থেকে শুনলাম। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। সে রহস্য আমায় খুঁজে বের করতেই হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, কাজে লেগে পড়। মেয়েটার সব ডিটেলস আমার চাই। কোত্থেকে এসেছে, তার উদ্দেশ্য কি, আমার বউ বলে কেন পরিচয় দিচ্ছে, অনেকে আমার মেয়ে কেন বলছে, সবকিছু। বাহ আকশি, তুই দেখছিস বইয়ের খবর নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। যাই বলছিস মেয়েটা কিন্তু দেখতে মাশাআল্লাহ, তোর সাথে হেভি মানাবে, যাকে বলে পারফেক্ট জুড়ি। তুই একটা সিরিয়াস বিষয় নিয়ে মজা করছিস। আমি মেয়েটাকে কখনো দেখিয়ে নে, আর বিয়ে করে বউ কি করে হতে পারে বল? মেয়েটার পেছনে লোক লাগিয়ে দে, ওর সব ইনফরমেশন আমার চাই। বাসায়, অফিসে, সব জায়গায় সিসিটিভি ফুটেজ লাগাবে, যাতে 24 ঘন্টা আমি মেয়েটাকে চোখে চোখে রাখতে পারি। ভালোবাসা মনে হচ্ছে উতলে পড়ছে। এ তো ভালোবাসিস বউকে, একটা মিনিটের জন্য চোখের আড়াল করতে চাচ্ছিস না। আমার মনে হচ্ছে তো সত্যি মেয়েটা তোর বউ। বেশি কথা না বলে চুপচাপ যা বলেছি তাই কর। আমার কালকের মধ্যে সব কমপ্লিট চাই।
হঠাৎ তুই এত সিরিয়াস হয়ে গেলে কেন? কারণ আমার মেয়েটাকে যাচাই করে দেখা উচিত। এমনও তো হতে পারে মেয়েটা আমাদের শত্রুপক্ষের। যদি বাবা ও অনির কোনো ক্ষতি করে ফেলে, বর্তমানে আমার পরিবারের 2 জন ছাড়া তো আর কেউ বেঁচে নেই। আর একজন আছে, তোর এই বউ। মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দরী, চেহারাটাই কি মায়াবী। ভাই, তোর পছন্দ না হলে আমাকে দিয়ে দে, আমি বিয়ে করে নেব মেয়েটাকে। তোর এই ফালতু কথা বন্ধ করে দুপুরের খাবারের ব্যবস্থা কর। আর আমি যা বলেছি তা যাতে কালকের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। যথা আজ্ঞা মহারাজ, আপনি যা বলেছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কালকের মতো তোদের বাড়ি ও অফিসের সিসিটিভি ফুটেজ তোর ল্যাপটপে থাকবে। কথা যাতে কোনো হেরফের না হয়। সব সময় বুঝলাম, কিন্তু একটা মাথায় ঢুকছে না। তুই মেয়েটাকে নিয়ে এত হাইপার হচ্ছিস কেন? প্রেমে টেমে পড়ে যাসনি তো? তুই কি এখান থেকে যাবি নাকি আমার হাত দুটো তোর মুখে প্রয়োগ করবো? যাচ্ছি, পারিস তো ওই টাকায় একটাই। তবে আর একটা কথা। আবার কি? তুই নিজেকে গা ঢাকা দিয়ে এই দুর্গম পাহাড়ে কেন লুকিয়ে রেখেছিস? তুই তো নিজে গিয়ে কোম্পানি চালাতে পারতি। সময় হলে সব বলবো, এখন জলদি করে খাবারের ব্যবস্থা কর। তুই কি আমাকে তোর চাকর ভাবিস? তার থেকে কম কিছু ভাবি। আর আমি এত কষ্ট করে সব কিছু করি, আর তুই আমার সাথে এমন করিস? আমি দয়া করে দিলাম, তোর কপালে এই মেয়েটাই পড়বে। তুই মিলিয়ে নিস, আমার কথা কখনো ভুল হয় না। কথা না বলে জলদি ভাগ। যাচ্ছি, আমার হয়েছে যত জ্বালা। আদিয়াত খাবারের সন্ধানে বের হয়ে গেল। আকশি বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। মাথাটা তার ঝিমঝিম করছে, কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না, সবকিছু গুলিয়ে যাচ্ছে। 3 মাস ধরে এখানে গা ঢাকা দিতে হয়েছে। সামনে তাকিয়ে পাহাড় দেখতে মনোযোগ দিল আকশি। চারিদিকে সবুজ ঘাস আর সবুজ। বাইরের দিকে তাকালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখনো সেদিনের কথাটা মনে হলে নিজে নিজে অবাক হয়ে যায়। কি করে বেঁচে গেল সে? লন্ডন থেকে ফিরে গাড়িতে উঠেছিল সে, কিন্তু তার আর বাড়ি ফেরা যাওয়া হলো না। রাস্তা থেকে কিডন্যাপ হয়েছিল। পুরনো একটা ভাঙাচোরা বাড়িতে টানা 3 দিন না খেয়ে পড়েছিল। তারপর ওকে ইচ্ছা মতো মেরে শহর থেকে দূরে একটা পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। প্রচুর মার দেওয়ার কারণে আকশি নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। কিডন্যাপাররা মৃত ভেবে ফেলে চলে যায়। আদিয়াত অনেক কষ্ট করে ওকে খুঁজে বের করে। তারপর আকশিকে নিয়ে এই দুর্গম পাহাড়ে চলে আসে। সুস্থ হতে বেশ কিছুদিন লেগে যায়। এরপর খবর পায় ওর ভাই ভাবি কার অ্যাক্সিডেন্টে মৃত্যু। ওর কাছে ব্যাপারটা আরো রহস্যজনক লেগেছে, যার কারণে সবকিছুর উত্তর খুঁজতেই এখানেই রয়ে যায়। দুপুরের খাবারের পর আদিয়াত বের হয়ে গেল। আকশি 1 কাপ চা নিয়ে বারান্দায় বসেছিল। গায়ে কালো টি-শার্ট, কালো ট্রাউজার। যদিও আকশি ততটা ফর্সা নয়, তারপরও কালো পরলে ওকে ভীষণ ভালো লাগে। গায়ের রংটা চাপা ফর্সা, বয়স 27-এর কাছাকাছি। চেহারার মাঝে সবসময় গম্ভীরতা ফুটে থাকে। উচ্চতা 6 ফুটের কাছাকাছি। আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল আকশি। ধীর পায়ে আদিয়াত এসে ওর সাথে দাঁড়ালো। কি ব্যাপার, তুই চলে এলে যে? এখানে থেকে ওসব কাজ করা অনেকটা টাফ হয়ে যাবে। তোর লাইফ রিস্ক হয়ে যেতে পারে। সবসময় বড় কথা, অনিয়া ও আঙ্কেলের ক্ষতি হবে। কিন্তু কেন? তোকে হন্যি হয়ে তোর শত্রুপক্ষে খুঁজছে। এখন যদি তুই এসব কাজ করতে চাস তাহলে ওদের অনেক সহজ হবে তোকে খোঁজার জন্য। আমার সাথে কার শত্রুতা ও কেন সেটা আমি বুঝতে পারছি না। এখন কি আমার কি করব? আকশি কিছু সময় ভেবে আদিয়াতকে বলল, চল আদি। কোথায় যাব? আমরা আজই ঢাকায় ফিরে যাব। পাগল হয়ে গেছিস তুই? এখন তোর ওপর হামলা হতে পারে। তুই কথা না বলে সব গোছানো শুরু কর। আমরা আজ রাতের মধ্যেই ফিরে যাব। তুই কি ঠিক আছিস? কি বলছিস এসব? এখানে যেহেতু আমরা গা ঢাকা দিয়ে আছি, কেউ আমাদের চিনতে পারেনি। তেমনি ঢাকায় আমরা ছদ্মবেশে মেয়েটার দিকে খেয়াল রাখবো। পাশাপাশি আমার কিডন্যাপের পেছনে কে আছে সেটা বের করব। কথাটা বলে আকশি সাদা শার্ট ও কালো প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফিরে এসে কালো কোটটা গায়ে জড়িয়ে নিল, সাথে 2 হাতে কালো হ্যান্ড গ্লাভস পরে নিল। তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ নয় ব্যাপারটা। চুপচাপ রেডি হয়ে নে, আমরা এখনই বের হচ্ছে। সবকিছু প্যাক করিস। আমি বলতে আর কোনো কথা নয়, জলদি চল। আদিয়াত মুখ গোমরা করে তৈরি হতে চলে গেল। আকশি কিছু একটা ভেবে মুচকি হাসল। আকাশে চৌধুরীর বউকে তো একটু দেখতেই হয়।
আমার বিয়ে হয়েছে সেটা আমি জানি না। ব্যাপারটা কিরকম হাস্যকর। আমার নাকি একটা সুন্দর বউ ও বাচ্চাও আছে। আগে জানলে তো আরো আগে ঢাকায় ফিরতাম। কি অদ্ভুত কথা, আমার বউ এখনো আমিই দেখিনি। বউ, রেডি থেকো, তোমার স্বামী আসছে তোমার কাছে। ভয় পেও না, এখন থেকে 24 ঘন্টা তোমার খেয়াল রাখবো। শত হোক আমার বউ বলে কথা। কথাগুলো নিজের মনে মনে বলে রহস্যময়ী হাসি দিল আকশি। তারপর খুব শীঘ্রই আদিয়াতকে নিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। অফিসে আসার পর থেকে ফিহার ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড ধরেছে। অনেকে বেবি দোলনায় শুয়ে দিয়ে ট্যাবলেটকে বলল, ট্যাবলেট, আমার মাম্মাম এর দোলনাটা আস্তে আস্তে দোল দিও তো। আমার মাথাটা এত ব্যথা করছে যে বুঝতে পারছি না। একটু খেয়াল রাখিস ওর, আমি বোধহয় মাথা ঘুরিয়ে পড়ে যাব। ফিহার কথা শুনে ট্যাবলেট দৌড়ে টেবিলের দিকে গেল। সেখানে ছোট দুটা ড্রয়ার আছে। একটা ড্রয়ারের উপর আঁচড় কাটতে লাগলো। এর মানে হলো ট্যাবলেট সেটা খুলতে চাইছে। ফিহা সেটা খেয়াল করে ওর কাছে এগিয়ে গেল। কি হয়েছে ট্যাবলেট, তুই এখানে কি করছিস? তুই সামনে থেকে সর, আমি দেখছি। ট্যাবলেট সরে গেল। ফিহা ড্রয়ার খুলে সেখানে মাথা ব্যথা বাম দেখতে পেরে মুখটা এমনি খুশিতে উজ্জ্বল হয়ে গেল। ফিহা যত ট্যাবলেটকে দেখছে ততই অবাক হচ্ছে, সাথে ভালোবাসার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। একটা বোবা প্রাণী যে মানুষকে কতটা হেল্প করতে পারে সেটা ট্যাবলেটকে দেখে বোঝা যায়। আসলে এটা সত্যি, কারণ আপনি মানুষকে 3 বছর জান প্রাণ দিয়ে সাহায্য করবেন, কিন্তু সে 3 দিনও মনে রাখবে না। অথচ এই বোবা প্রাণীটাকে 3 দিন সাহায্য করবেন, তারা 3 বছরের বেশি আপনাকে মনে রাখবে। ফিহা খুশি হয়ে ট্যাবলেটকে খুলে নিল। তোর মালিক তোকে ভালো শিক্ষা দিয়েছে, যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। তুই সবসময় আমারও অনেক সাথে থাকবি, তুই সাথে থাকলে অনেক ভালো লাগে। আমি আগে বামটা কপালে লাগিয়ে নি, তারপর তোর সাথে কথা বলি। বাম লাগানো শেষ হতেই অনিয়া হাত পা তুলে গগন বিদারক চিৎকার শুরু করলো। ওর সামনে কাউকে না দেখে সে তার একাকিত্ব জানান দিচ্ছে। ফিহা দৌড়ে গিয়ে অনিয়াকে কুড়ে তুলে নিল। ওরে আমার জাদু, কি হয়েছে তোমার লক্ষ্মীটি? আমার মাম্মা এখানেই আছে। আমি কি তোমায় ছেড়ে কোথাও যেতে পারি? মা কি তার মেয়েকে ছেড়ে চলে যাবে? যে যাই বলুক, তুমি আমার মেয়ে। মা কি শুধু জন্ম দিলেই হওয়া যায়? মা হতে হলে কতগুলো দায়িত্ব লাগে। আমি না হয় জন্ম না দিয়ে সেই দায়িত্বগুলো পালন করে তোমার মা হয়ে থাকবো। আমি তোমার আদর্শ মা হয়ে দেখাবো, তুমি আমার পরিচয়ে বড় হবে। এখন আমার মানিক, একটু কান্না বন্ধ করো। তোমার মা তোমার সাথেই আছে আর সাথেই থাকবে। আমার মামুনি কি ক্ষুধা লেগেছে? মাম্মাম পচা, তাই না মামুনি? তোমার খিদে পেয়েছে, এখনো খাবার দেয়নি, এক্ষুনি দিচ্ছে সোনা মানিক। ফিহার গলার আওয়াজ পেয়ে অনিয়ার কান্না বন্ধ হয়ে গেছে। তখনই কেবিনের সামনে দাঁড়িয়ে অনুমতি চাইল আব্দুল আজিজ সাহেব। আসতে পারি ছোট বৌমা? আরে চাচা আসুন, এটা তো আপনারই অফিস, অনুমতি নেওয়ার কি আছে? অনি দিদি ভাই, কি হয়েছে তোমার? মায়ের কোলে সব সময় বসে থাকলে মা কাজ করবে কি করে? মা সারাদিন কত কাজ করে। তুমি যদি মায়ের কোলে উঠে বসে থাকো তাহলে মায়ের কাজ করতে সমস্যা হবে। তুমি তো ভালো মেয়ে, ভালো মেয়েরা কখনো মামনিকে জ্বালাতন করে না। আব্দুল সাহেবের কথা শুনে খিলখিল করে হাসছে অনিয়া। এমন ভাবে হাসছে মনে হয় সবকিছু সে বুঝতে পেরেছে। ফিহা ফিডার তৈরি করেছে। দাও ছোট বৌমা, আমার কাছে দিদিভাইকে দাও। তুমি ওকে নিয়ে কাজ করতে পারবে না, আমি দিদিভাইকে রাখছি, তুমি ফিটার তৈরি করো। না পারলেও অভ্যাস তো করতে হবে চাচা। আমি আমার মেয়ের গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দেব না। এখন তো আমার অনেক দায়িত্ব। অনিয়াকে মানুষের মতো মানুষ করতে হবে, সারা পৃথিবীর কালো ছায়া থেকে ওকে রক্ষা করতে হবে। তা না হলে আমি যে মা হয়ে ব্যর্থ হয়ে যাব। ফিহা অনিয়াকে আব্দুল সাহেবের কোলে দিয়ে কথাগুলো এক নাগারে বলে গেল। মা গো, তোমার মতো যদি সবাই বুঝতো তাহলে হয়তো কোনো বাচ্চা আজ এতিমখানায় থাকতো না। যখনই কোনো দাম্পত্যের সন্তান না থাকে তাহলে আমরা আফসোস করি, কিন্তু কোনো এতিমখানায় বাচ্চারা মা না থাকলে তাদের মনে আফসোস হয় না। আমরা ভাবি সে তো এতিমখানায় আছে, তার মানে ভালোই আছে। সন্তান ছাড়া বাবা মায়ের কষ্টের চেয়ে যে বাবা মাহীন সন্তানের কি কষ্ট সেটা আমরা উপলব্ধি করি না। যদি করতাম তাহলে হয়তো মানবতা নামক বস্তুটা আরো উচ্চ মর্যাদায় থাকতো। বাবা মাহীন থাকা যে কতটা কষ্টের সেটা আমি জানি চাচা। প্রতিটা মুহূর্তে নিজেকে কুড়ে কুড়ে কষ্ট দেয়।
মাথার উপর একটা ছায়া নেই, পায়ের নিচে মাটি নেই, মুখ মুছে দেওয়ার জন্য কোনো আঁচল নেই। মাঝে মাঝে বেঁচে থাকাও ইচ্ছে হয় না, তারপরে বেঁচে থাকতে হয়। সেজন্য আমি চাই না অনিয়ার মা ছাড়া বাঁচুক। আমি শুধুমাত্র এই 6 মাসের বাচ্চাটার দিকে তাকিয়ে এখানে এসেছি। আমি একটা মাহীন মেয়ে হয়ে অন্য বাচ্চাটাকে তো মায়ের অভাব বুঝতে দিতে পারি না, তাই আমি ওকে আমার সর্বত দিয়ে বড় করব। হাতের ফিডারটাকে ঝাঁকাতে ঝাঁকাতে কথাগুলো বলল ফিহা। আব্দুল সাহেবের কোল থেকে অনিয়াকে নিয়ে ফিডার খাওয়াতে লাগলো। চাচা, কোনো দরকার ছিল? কতগুলো ফাইলে তোমার সাইন লাগতো? দিন, আমি করে দিচ্ছি। তুমি আগে অনি দিদিভাইকে ফিটার খাইয়ে দাও, তারপর সব কাজ। আমাকে এখন একসাথে সব সামলাতে হবে চাচা। এক হাতে আমার মেয়ে, আর এক হাতে অফিস। এখন থেকেই সব অনুশীলন করে রাখতে হবে। ফিহা এক হাতে অনিকে ধরে আরেক হাতে সাইন করে দিল। আব্দুল সাহেব অবাক চাহনিতে ফিহার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে দিনকে দিন শুধু মুগ্ধ হচ্ছে। আচার ব্যবহার, মন মানসিকতা মন ছুঁয়ে যাওয়ার মতো। নিজের মেয়ে নয়, নিজের অফিস নয়, তারপরও নিঃস্বার্থভাবে সবকিছু গুছিয়ে নিচ্ছে। অবিবাহিত হয়েও মায়ের অধিকার নিয়ে দাঁড়িয়েছে অনিয়ার পাশে। নিন চাচা, হয়ে গেছে। মাগো, তোমার দেখলে মনটা ভরে যায়। মেয়ের জাতির প্রতি শ্রদ্ধাটা আরেক ধাপ বেরিয়ে যায়। সত্যি, তোমার মতো মেয়ে যদি ঘরে ঘরে থাকতো। ফিহা এত কথার বিনিময়ে শুধু মুচকি হাসতো। আব্দুল সাহেব ফাইল কমপ্লিট করে খুশি মনে চলে গেল। ফিহা অনিয়াকে খাইয়ে ঘুম পাড়াতে লাগলো। কিছু সময়ের মধ্যে অনিয়া ঘুমিয়ে পড়লো। অনিয়াকে দোলনায় শুয়ে দিয়ে ট্যাবলেটকে এক প্যাকেট বিস্কুট এগিয়ে দিল। এত সময় ধরে ট্যাবলেট দোলনার পাশে খাপটি মেরে বসেছিল। বিস্কুট পেয়ে ট্যাবলেট খুশি মনে খেতে লাগলো। বাসায় এসে আনিস চৌধুরীর সাথে বসে রাতের খাবার খেলো। তারপর অনিয়াকে এক হাতের উপর নিল। ফিহা নিজেরও অনির গায়ে চাদর টেনে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। গভীর রাতে অনিয়া নড়ে চড়ে উঠল। ওর নড়াচড়া ফিহা ঘুমের ঘরে বুঝতে পারলো। অনিয়া কান্না করতে নিলেই ফিহা ঘুমের ঘরে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো, যাতে করে অনিয়া আর কান্না করলো না। ঠোঁট ফুলিয়ে রাখলো। একটা টি স্টলের সামনে থামলে বাইক থামালো সাফান। স্টল থেকে ম্যাচ নিয়ে সিগারেট ঢালালো। বেশ কিছু সময় নিয়ে ধীরে ধীরে সিগারেট শেষ করলো। খাওয়া শেষ করে বাইকে উঠে রওনা দিল তার গন্তব্যে। অনেক দিন পর প্রিয় মানুষটার সাথে দেখা হবে, সেটা মনে হতেই সাফানের মন খুশিতে ভরে গেল। কেবিনে দক্ষিণ পাশের আবছা সবুজ গাছের দিকে তাকিয়ে আনমনে গত কয়েকদিনের কথা ভাবছিল ফিহা। ট্যাবলেট অনির দোলনার পাশে ঘুমাচ্ছে। অনিয়া চুপচাপ নিজের হাত পা নিয়ে খেলা করছে। হঠাৎ পেছন থেকে ফিহার চোখ একজোড়া হাত আটকে ফেললো। ফিহা জানে ব্যক্তিটাকে, তাই কোনো রিয়াকশন দেখালো না। ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড সাফান ছাড়া অন্য কেউ এ কাজ করবে না। অন্য কোনো ছেলের হয়তো সাহসও হবে না। চোখ ছাড় সাফান, কেন এসেছিস এখানে? তোর সাথে আমার কোনো কথা নেই। ভালো চাস তো চুপচাপ চোখ ছেড়ে নিজের কাজে যা। সাফান বেশ বুঝতে পেরেছে ফিহা ওর সাথে রাগ করেছে, তাই ফিহার চোখ ছেড়ে দিল। তারপর ফিহার দুবাহু ধরে ফিহাকে সামনের দিকে ঘোরালো। তুই আমার সাথে রাগ করছিস মনে হচ্ছে। আমি কারোর সাথে রাগ করিনি। শ্বশুর থেকে আমার কাজ আছে। থাকবি তো। তুই তো এখন বিশাল বড় কোম্পানির ওনার, আকাশ চৌধুরীর ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। কি যেন বলিস সবাইকে? ওহ, মনে পড়েছে, মিসেস চৌধুরী। আই এম রাইট, মিসেস চৌধুরী। বিলাই, হনুমান, বান্দর, শয়তান, ফাজিল, গাধা, গিরগিটি, তুইও মজা নিচ্ছিস? ফিহা সাফানকে ইচ্ছে মতো বকে ওর পিঠে কিল খুশি দিতে লাগলো। সাফান ওর হাত থেকে বাঁচার চেষ্টা করছে। বেশ কিছু সময় মার দেওয়ার পর ফিহা শান্ত হলো, কিন্তু সাফানের গায়ে একটা আঁচড়ও দেয়নি। অবশ্য এটা নতুন নয়। এতিমখানায় থাকতে সাফানের সকাল শুরু হতো ফিহার মার খেয়ে। দুজন একসাথে বড় হয়েছে। বেস্ট ফ্রেন্ড ও ভাই বোনের সম্পর্ক দুজনের মাঝে, যদিও ওদের পরিচয় এতিমখানায়। আমাকে মেরে আলু ভর্তা করে ফেলেছিস। আহ, সারা শরীরে ব্যথা করছে। আমার মতো সামান্য মশার আঁচড়ের যে হাতির শরীরে কোনো প্রভাব ফেলেনি তা আমি ভালো করেই জানি। বড়লোক হয়ে গেছিস তাই আমাকে মনে পড়ে না। ভালো 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 তো ভালো না? বড় লোক আমি নই, তুই হয়েছিস। বিশাল বড় বড় বাড়ি, অফিস, শ্বশুর, মেয়ে, সবকিছু নিয়ে এত বিজি তুই। তোকে তো ফোন দিলেও পাওয়া যাবে না, তাই তোকে আমি ডিস্টার্ব করিনি। আমি ভুলে গেছি, সেটা বলিসনি কেন? যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, লাগবে না আমার কাউকে।
কথাটা বলে মুখ ঘুরিয়ে চোখের অবাধ্য পানির ফোঁটাকে সামলানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো ফিহা। এই কয়েকদিনে সে অনেকটা হাঁপিয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই নিজের কাছের আপন মানুষটাকে দেখলে অভিমানটা খুব জোরালোভাবে জেঁকে বসে মনে। ফিহার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। যেই সাফানকে ছাড়া তার দুর্দণ্ড চলতো না, আজ তাকে ছাড়া সে রয়েছে। এই 15 দিনে 1 মিনিটের জন্য কথা হয়নি, যাতে করে সাফানের প্রতি খুব অভিমান হয়েছে ফিহার। সেটা বুঝতে পেরে সাফান আলতো হাতে ফিহাকে জড়িয়ে ধরল। ফিহা প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও এই মুহূর্তে নিজেই সাফানকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সারা পৃথিবীর কাছে ফিহা নিজেকে স্ট্রং দেখালো, এই একটা মানুষের কাছে সে পুরোপুরি দুর্বল। সব মানুষের কাছে নিজের চোখের পানি আড়াল করলেও এই মানুষটার কাছে সে পারে না। সাফানুর বন্ধু কম, ভাই বেশি। যাকে ফিহা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছে। দুজন দুজনকে ঠিক কতটা চেনে তা হয়তো আমি বুঝাতে পারবো না। ওদের মাঝেও ভালোবাসার সম্পর্ক আছে, তবে সেটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নয়। বাবা মা না থাকায় ফিহার সবচেয়ে কাছের মানুষ সাফান। সাফান সবসময় ফিহাকে হেল্প করে। ফিহার বেঁচে থাকাটাই সম্ভব হয়েছে ওর জন্য। আর যদি সাফান না থাকতো তাহলে কবে ফিহা পৃথিবীর মায়া ত্যাগ করতো, হারিয়ে যেত এই স্বার্থপর পৃথিবী থেকে। আমরা তো সবসময় এমন একটা বন্ধু চাই যে আমাদেরকে বুঝতে পারবে, সারা পৃথিবীর সাথে আমাদের জন্য যুদ্ধ করবে। দিন শেষে ক্লান্তি বেশে থাকলে জিজ্ঞেস করবে আমরা ঠিক আছি কিনা। এক চিলতে মুখের হাসির জন্য 1000টা বাহানা খুঁজবে। সাফান ঠিক এরকম একটা বন্ধু ফিহার। ফিহা চোখ বুঝে এখনো কান্না করছে। সাফান ওকে থামালো না। কান্না করলে মনটা হালকা হয়। আজ ফিহা কান্না করে এই 15 দিনের সব বোঝা মাথা থেকে হালকা করুক। ফিহার কান্নার আওয়াজটা কমে আসতেই সাফানুর মাথায় হাত রাখলো। ধুর পাগলি, কাঁদছিস কেন? আমি আছি না? তোর এই বন্ধু থাকতে তোকে কি কিছু করতে পারবে না। আমি কখনো তোর কিছু হতেই দেব না। তুই যে আমার ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড প্লাস বোন। কোনো ভাই কি তার বোনের কোনো ক্ষতি হতে দিতে পারে? তুই বল, আমার বেস্ট ফ্রেন্ডের দিকে যে আঙুল তুলবে পরের দিন তার হাত সে খুঁজে পাবি না। ব্যাস, আর কি লাগে? একটা মেয়েকে যখন তার বিশ্বস্ত মানুষটা মাথায় হাত রেখে এই কথাগুলো বলে, তখন সে মানসিকভাবে নিজেকে এতটা প্রস্তুত করে যে পুরো পৃথিবীর সাথে সে একাই লড়তে পারবে। কিন্তু আফসোস, সবার কপালে এমন ফ্রেন্ড জোটে না। ফিহা সত্যি ভাগ্যবতী, তাই সাফানের মতো এত ভালো একটা বন্ধু পেয়েছে। হয়েছে তো, এবার আমাকে ছাড়। তোর মতো মুটকি আমাকে এভাবে ধরে রাখলে আমি তো গিলাইয়া যাবো বইন। এবার আমাদের ছাইরা একটু সইরা দাঁড়া, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তোকে মুটকি বললেও মুটকিরও অপমান করা হবে। কি বললি তুই? সাফানকে ছেড়ে দিয়ে রেগে ওর কান টেনে ধরলো। আজকে ওর খবর আছে। ছাড় হাতি, লাগছে তো। হাতি কি আমি নাকি তুই? খেয়ে খেয়ে তো দিনকে দিন ফুলতেছিস। কবে জানি ব্লাস্ট হয়ে যাস, তখন তোর জামাই কপাল চাপড়াবে। তুই থামবি? না না, হ্যাঁ থামবো। বইন, এবার কানটা ছাড়। আমার কানটাকে টেনে টেনে তো বড় করে ফেললি। একদম ঠিক করেছি। আর কখনো মুটকি বলবি? মনে রাখিস কানমলাটা। তোকে মুটকি বলবো না, এখন থেকে হাতি বলবো রে, হাতি। আমার ওজন মাত্র 50 কেজি, আর তুই আমাকে হাতি বলিস? কোন দিক দিয়ে? শয়তান, ডাকুনি, মানকি, ফাজিল। বাঘ চোখের সামনে থেকে আসতে না আসতেই শয়তান শুরু করেছিস। হাতি মেরি সাথী, দয়া করে কানটা ছেড়ে দাও। তুমি না আমার ভালো বই। যা, একেবারের মতো ছেড়ে দিলাম। কি সুন্দর তারাগুলো, জ্যোৎস্না তাহার রাত্রি, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এক পাল মোটা হাতি। সাফানের কবিতা শুনে ফিহা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সাফান মানুষটা খুব রসিক, যেখানে যাবে সবসময় হাসিতে সবাইকে মাতিয়ে রাখবে, যার কারণে ফিহা ওকে আরো বেশি পছন্দ করে। তবে বন্ধু হিসেবে, অন্য কিছুতে নয়। যারা এমন সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে তাদের মনে হাজার দুঃখের ভিড় থাকে, তেমনি সাফানের মনেও আছে, তবে সেটা সে কাউকে বুঝতে দেয় না। ফিহা এখনো হাসছে। ওর সাথে থাকলে ফিহার মনটা এমনি ভালো হয়ে যায়। ফিহা হাসি থামিয়ে জিজ্ঞেস করলো, এটা কি হলো? এটা একটা সুন্দর কবিতা হলো, আমাদের সুলাইমান ভাইয়ের থেকে শুনেছিলাম। খুব সুন্দর, তাই না? তোকে ইচ্ছে করছে নিজ হাতে গলা টিপে হত্যা করতে। তুই জীবনেও ভালো হবি না। ওদের কথার মাঝে অনিয়া কান্না করে উঠল। ফিহা জলদি গিয়ে ওকে কোলে তুলে নিল। এই যে মামুনি, এই যে আমি এখানে, দেখো কে এসেছে। তোমার মামা তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার মামার সাথে আমরা কথা বলবো না, ঠিক আছে? এতদিন পরে কেন এসেছে, সেজন্য তার সাথে আড়ি আড়ি আড়ি। বাহ,
তুই বিয়ে ছাড়া এক বাচ্চার মা ও হয়ে গেলি। থাক, তোর আর কষ্ট করতে হবে না, রেডিমেড মা হয়ে গেছিস। পায়ে কিন্তু আমার দামি ব্র্যান্ডের জুতা আছে, ঠাস করে 2 গেলে 2টো দিলে দিন দুনিয়া সব ভুলে যাবি। কথা সাবধানে বলিস। আচ্ছা, আমি তো ভুলে গেছি তুই এখন মিসেস চৌধুরী। বাদ দে এসব। এবার তোর মেয়েটাকে আমার কোলে একটু দে তো। আমার ওয়ান অ্যান্ড অনলি ভাগ্নিকে আমি এখনই কোলে নিই। এসব কি ভাবা যায় বল? তুই কি তোর ওই ওয়ান অ্যান্ড অনলি কথা ছাড়বি? এটা তোর কথার মধ্যে মুদ্রা দোষ, এটা বদলাতে শেখ। পকপক না করে আমার ভাগ্নিকে দে তো। দাঁড়া একটু। আমি দাঁড়াতে পারবো না, এখনই দিবি? এত কষ্ট করে ওর জন্য আমি এখানে এলাম আর তুই নাকি ওকে দিবিই না? ও এখন আসলেও থেকে সমুদ্রের মায়া বেশি হয়ে গেছে। আমি তোর কেউ নয়। কথা বলিস না, দে আমার কাছে। আমি পাল্টে দিচ্ছি তোকে, নাকি এভাবেই নিবি? নে ধর তাহলে। তোর টি শার্ট পুরো ভিজে যাক। সাফানের আগ্রহ দেখে শেষ পর্যন্ত অনিয়াকে ওর কোলে দিতেই হলো। সাফানের কোলেই ফিহা ডাইপার চেঞ্জ করে দিল। তারপর সাফান অনিয়ার সাথে কথা বলতে শুরু করলো। অনিয়াও খুশি হয়ে ওর সাথে মুখ নাড়াতে শুরু করলো। আমার মামা কোথায়? তোমার মা একটু ভালো না, অনেক পচা। দেখো আমার সাথে কেমন করে, একটু ভালো না। ওকে পাল্টিয়ে নতুন মা নিয়ে আসবো আমরা। এই মুটকিকে রাখবো না, পোল্ট্রি মুরগির মতো সবসময় বসে বসে খাই, কাজের কাজ তো একটু করে না। সাফানের কথা শেষ হওয়ার আগেই অনিয়া জোরে জোরে কান্না শুরু করলো। ওর মা কে যে খারাপ বলেছে সেটা বোধহয় সে বুঝে গেছে। কি রে, এই কয়েকদিনে এত জাদু করে ফেলেছিস? তোকে এসব কথা বলাই দেখে কান্না করে দিল, মনে হচ্ছে সব বুঝে ফেলেছে। তুই আমার মেয়েকে চিমটি মারছিস, আর আমার মেয়ে কাঁদবে না তো কি করবে? হ্যাঁ, তাছাড়া ওর মা ওর জীবন। তুই সেই মাকে নিয়ে বাজে কথা বলবি, আমার মেয়ে বুঝতে পারবে না? তোর মতো শয়তানকে চিনতে আমার মেয়ে ভুল করে না। যেমন মা তেমন মেয়ে, দেখতে হবে না মেয়েটা কার। আমার মেয়েকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবি না। ট্যাবলেট এতক্ষণ ওদের কথা শুনছিল, এবার সাফানের সামনে এসে ঘেউ ঘেউ শুরু করলো। ফিহাকে যে এতগুলো কথা বলেছে সেটা ট্যাবলেটও বুঝতে পেরেছে। এটা আবার কোথা থেকে আসলো? এইটাকে তো এতক্ষণ খেয়াল করিনি। এটা আমাদের পোষা কুকুর। তুই আমাকে নানা কথা বলবি আর ওরা কিছু বলবে না। এখন থেকে আমাকে কিছু বলতে হবে না, আমার মেয়েও কুকুর উত্তর দিয়ে দিবে। যাব বাবা, এটাকে পটিয়ে নিয়েছিস, ভালো ভালো, খুব ভালো। ফিহা ফিরার তৈরি করে অনিয়াকে খাওয়াতে লাগলো। তখনই ওর চোখ গেল সাফানের দিকে। বয়স খুব বেশি নয়, 25 শেষ হওয়ার পথে। গায়ের রংটা তামাটে বর্ণের। ওর মুখের মধ্যে সবচেয়ে সুন্দর ওর হালকা গোলাপি বর্ণের ঠোঁট দুটো। চুলগুলো এলোমেলো, পরনে ডার্ক ব্লু টি শার্ট, সাদা প্যান্ট, গায়ে বেল্টের জুতো। কিছু সময় ফিহা ভেবে বলল, চল আমার সাথে। কোথায় যাব? আমার কিছু কেনাকাটা আছে। অফিসে আজ তেমন কোনো কাজের চাপ নেই। ট্যাবলেটের জন্য আনিয়ার জন্য কিছু ড্রেস আনবো। তুই যা, আমি তোর সাথে কেন যাব? তুই আমার মেয়েকে রাখবি আর আমি কেনাকাটা করব। আমি যাব না। তোদের মেয়েদের সাথে শপিং এ যাও মানে আমার সারাদিন শুধু শুধু নষ্ট করা। একবার আমার গার্লফ্রেন্ডের সারার সাথে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে। তুই যাবি না, তোর ঘাড় যাবে। জলদি চল, তুই আমার মেয়ে ওর শপিং ব্যাগ ধরতে যাবি। সাফানকে টেনে নিয়ে গাড়িতে উঠল ফিহা। আজ ওর অবস্থা নাজেহাল করে ছাড়বে সে। অবশ্য শপিং করবে সাফানের জন্য, কিন্তু সাফানকে বললে সে রাজি হবে না, তাই ওকে জানালো না। আদিয়াত ও আকশি আজ ছদ্মবেশে অফিসে এসেছে। ফিহা আজ কোম্পানির সব ক্লায়েন্টদের সাথে মিটিং রেখেছে। ওরা দুই বন্ধু ক্লায়েন্ট সেজেই এসেছে। দুজনে এমনভাবে সেজে এসেছে যে কেউ দেখলে ওদের চিনবে না। আলগা দাড়ি, চুল, তিল লাগিয়ে ভিন্ন ধরনের বেশ ধরেছে দুজন। আব্দুল আজিজ সাহেব ওদের দুজনকে ফিহার ক্যাবিনে ঢুকলো। ফিহা অনিয়াকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিল। সারা মুখে অনিয়ার খিচুড়িতে মাখামাখি, তাতে যেন অনেকে আরো বেশি কিউট লাগছে। ছোট বৌমা আসবো? কতবার বলছি চাচা, আপনি আমায় থেকে অনুমতি নেবেন না, নিজেকে খুব ছোট মনে হয়। ফিহা অনির দিকে তাকিয়ে কথাগুলো বলল। আকশি ও আদিয়াত এমন ভাবে এসেছে যে আব্দুল সাহেবও চিনেনি। আর এদিকে আব্দুল সাহেবের মুখে ছোট বৌমা ডাক শুনে আকশির মাথা ঘুরে গেছে। ফিহা অন্যদিকে ঘুরে থাকায় এখনো দেখেনি। আব্দুল সাহেব আকশির কানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, আমাদের ছোট বৌমা খুব ভালো। আকশি বাবা নিজের জন্য একটা পারফেক্ট মেয়ে খুঁজে নিয়েছে। বৌমার সব দিকে নিখুঁত নজর। দেখেন না, স্বামী নেই, তারপরেও সবকিছু নিজে একা সামলে নিচ্ছে, কোনো অভিযোগ করে না।
আমাদের দিদিভাই তো বৌমার জীবন। চাচা দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। তারা তিনজন ভেতরে ঢুকলো। টেবিলের সামনে চুপ করে বসেছিল। হঠাৎ একটা পরিচিত গ্রাম পেয়ে আকশির সামনে এসে ঘুরঘুর করতে লাগলো। ছোট বৌমা, আমার সাথে পরিচয় করতে নিয়ে এলাম তোদের। আব্দুল সাহেবের কথা শুনে ফুকুচকে তাদের দিকে ঘুরল ফিহা। সামনে আকশি ও আদিয়াতকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে আব্দুল সাহেবের দিকে তাকালো। আকশিকে দেখিয়ে আব্দুল চাচা বলল, উনি হলেন মিস্টার সুমন পাটোয়ারি। পাটোয়ারি আবার কি রকম বংশর পরিচয়? উনি মিস্টার সুমন পাটোয়ারির ভাই সোহেল পাটোয়ারি। এবার আদিয়াতকে দেখিয়ে বলল। আকশি ও আদিয়াত হ্যালো বলে হাত বাড়িয়ে দিল। ফিহা সুন্দর করে একটা সালাম দিল, কিন্তু হাত মিলালো না। সেটা দেখে আকশি কিছু সময় ফিহার দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল। না, মেয়েটাকে তো দেখে ফ্রড মনে হচ্ছে না, ব্যবহারেও অমায়িকতার ছোঁয়া রয়েছে। আমার ভাতিজির তো বেশ খেয়াল রাখে মনে হচ্ছে, কিন্তু ট্যাবলেটের জন্য আবার বিপদে না বেঁধে যায়। সে যে আমার চিনতে পেরেছে তা আমি বুঝে গেছি। আমার সামনে যদি ট্যাবলেট এরকম ঘুরে ঘুরে ঘন ঘন লেজ না রে, তাহলে আমি ধরা পড়ে যাব। আল্লাহ, রাস্তা দেখাও। আমি এখন ধরা পড়তে চাই না। এখন ধরা পড়লে আমি সব রহস্যের সমাধান করতে পারবো না। বসুন মিস্টার পাটোয়ারি। হ্যাঁ ম্যাডাম, তা তো বসতে এসেছে। আমাদের এখনো কত কাজ বাকি। আনমনে কথাটা বলতেই আকশিকে আদিয়াত কোন দিয়ে একটা খোঁচা মারলো। আমি ঠিক বুঝলাম না আপনি কি বললেন। না মানে আমি বললাম যে এখন কি বসে থাকলে চলবে? মিটিংটা জলদি সেরে নিলে ভালো হতো, আমাদের অফিসে তো কাজ আছে। বুঝতে পেরেছি। আমার বাচ্চাকে খাওয়ানো শেষ হলে আমি মিটিং শুরু করব। 1 মিনিট। আমি তো 11টার সময় মিটিং শুরু করব বলেছিলাম, এখন বাজে 9:45। আপনারা তো তাড়াতাড়ি চলে এসেছেন যে। অনেক মুখে খিচুড়ি ভর্তি চামচ দিতে দিতেই কথাটা বললো ফিহা। আকশি আদিয়াতের দিকে তাকিয়ে মুখটা শুকনো করে ফেললো, যার মানে হলো, ভাই এবার তুমি সামলা, আমি পারবো না। আসলে ঢাকার রাস্তায় যে ভীষণ জ্যাম থাকে, আমরাও ভাবতাম জলদি রওনা দিই। যদি জ্যামে পড়ি তাহলে তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না, তাই জলদি চলে এসেছি। ও ভালো। এই কুকুর কি আপনার? কখন থেকে আমার পেছনে পেছনে ঘুরঘুর করছে? আমার অবশ্যই সব কুকুর ছানা পছন্দ নয়। আকশির কথা শুনে আদিয়াত ওর দিকে চোখ পাকিয়ে তাকালো। আকশি চোখের ইশারায় বুঝালো এই কথাটা না বললে ওকে সন্দেহ করে ফেলতো। কুকুরটা ছোট বৌমার নয়, আমাদের আকশি বাবার। আকশি সেই বলে এখন সব সময় ছোট বৌমার সাথেই থাকে। আকশি কে? ছোট বৌমার স্বামীর নাম আকশি। মাত্রই বেচারা আকশি টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মুখে দিয়েছিল। আব্দুল সাহেবের কথা শুনে বিষম খেলো। কথাটা হজম করতে না পেরে পেচকির মতো সব পানি আদিয়াতের শরীরে ছিটিয়ে দিল। সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। কি করলি এটা তুই? সরি ভাই, খেয়াল করিনি। ফিহা টেবিলে থাকা টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে আদিয়াতের দিকে বাড়িয়ে দিল। আদিয়াত হাত বাড়িয়ে সেটা নিয়ে কোট মুছতে লাগলো। ট্যাবলেট এখনো ঘন ঘন লেজ নাড়িয়ে তার মালিকের আকর্ষণ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু আকশি মোটেও সেদিকে তাকাচ্ছে না। ট্যাবলেটের দিকে তাকালেই ওর মনটা খারাপ হয়ে যাবে, সাথে ওকে আদর করতে মন ব্যাকুল হয়ে উঠবে। ফিহা ট্যাবলেটের দিকে একবার তাকিয়ে আকশির দিকে তাকালো। মেয়েটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমার চিনে ফেললো নাকি? আমি খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন দেখেছি। কোথায় দেখবেন আমাদের? আমরা তো অনেক বছর পর দেশে ফিরলাম। তাছাড়া এক মানুষের চেহারা সাথে অন্য মানুষের চেহারা অনেক সময় মিলে যায়। আপনি হয়তো তেমনই ভাবছেন। আপনি ঠিক বলেছেন, হয়তো অন্য কাউকে দেখেছি। ট্যাবলেটের দিকে তাকিয়ে, ট্যাবলেট এদিকে চলে আয়, ওনাদের বিরক্ত করছিস কেন? অনেকে দেখে রাখতে হবে তো। কিন্তু ট্যাবলেটের কানে কথাটা ঢুকলো না। সে আকশির পায়ের কাছে খাপটি মেলে বসে রইল। সে এখন কিছুতেই এখান থেকে উঠবে না। এতদিন পর মালিককে দেখে সে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আকশি এখনো ওর মাথায় হাত বুলিয়ে দেয়নি বলে মন খারাপ করে চুপটি মেরে বসে আছে। চোখ দুটো ছলছল, মনটাও তার ভীষণ খারাপ। ট্যাবলেটকে এভাবে নিতে পারছে না আকশি, ভীষণ অস্থির লাগছে ওর। আব্দুল আজিজ সাহেব বলেন, মিস্টার পাটোয়ারি, আপনারা বসুন। আমি মিটিং এর তৈরি করি। আমার কত কাজ বাকি আছে, অনেক ফাইল কমপ্লিট করতে হবে। আব্দুল আজিজ সাহেব চলে গেলেন। তিনি চলে যেতে আকশি ইচ্ছে করে টেবিলে থাকা পেপার ওয়েটটা ফেলে দিল। সেটা তোলার বাহানায় ট্যাবলেটের মাথা নেড়ে দিল। অমনি ট্যাবলেট খুশি হয়ে কয়েকবার গিয়ে গোল করে উঠল। ট্যাবলেট হচ্ছেটা কি?
তুই তো কখনো এমন করিস না, ওদের সাথে এমন করছিস কেন? ট্যাবলেট খুশি মনে তার কাজ চালিয়ে যাচ্ছে। এতদিন পর মালিকের হাতের ছোঁয়া পেয়ে সে বেশ খুশি। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, ট্যাবলেট কারোর সাথে এমন করে না, ও খুব ভালো, ও তো সাধারণত কারোর সাথে মেশে না। কিন্তু মিস্টার সুমন আপনার সাথে সাথে কেন ঘুরছে তা আমি বুঝতে পারছি না। আপনার পায়ের নিচে গিয়ে কেমন বসে আছে সেটাও আমার জানা নেই। আপনি জানবেন না মিস। কিছু বললেন মিস্টার সুমন? না না, কিছু বলিনি। আপনার কুকুরটা তো খুব ভালো, তাই বললাম। ফিহা অনিয়াকে খিচুড়ি খাওয়ানো শেষ করে ফিডার করে পানি খাইয়ে দিল। মুখটা পানি দিয়ে মুছিয়ে দিল, তারপর টিস্যু দিয়ে মুখের পানি মুছিয়ে দিল। নিজের হাত ধুয়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার আগে ওদের দুজনকে বলল, আমার মেয়েকে 2 মিনিটের জন্য একটু দেখবেন প্লিজ, আমি হাত ধুয়ে আসছি, আমার বেশি সময় লাগবে না। আপনি যেতে পারেন। ধন্যবাদ। ফিহা ওয়াশরুমে ঢুকতেই আকশি জলদি করে অনিয়াকে করে তুলে নিল। যদিও এর আগে কখনো নেয়নি। অনিয়ার ছবি দেখেছে। 2 বছর লন্ডনে থেকে গ্রাজুয়েট কমপ্লিট করে তারপর ফিরল, কিন্তু বাড়িতে যাওয়া হলো না। তার আগেই ঘটে গেল অঘটন। ভাই ভাবির মৃত্যুতে আসতে পারেনি। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? অনিয়াকে করে তুলতেই মনটা হালকা হলো আকশির। অনিয়া তো ওর ভাই ভাবির শেষ স্মৃতি। এখন সব ঠিক হয়ে গেলে নিজের বাবা ও ভাতিজিকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিবে। অনিয়া মনে হয় বুঝতে পেরেছে এই মানুষটার সাথে তার রক্তের সম্পর্ক, তাই চুপটি করে আকশির বুকের সাথে মিশে আছে। নিজের মাথাটা হেলিয়ে রেখেছে। টেবলের সামনে এসে খুশিতে লেজ দাঁড়াতে লাগলো। আকশি এক হাতে অনিয়াকে ধরে টেবলেটের মাথায় অন্য হাত বুলাতে বুলাতে বলল, শোন ট্যাবলেট, আমি এখানে ছদ্মবেশে এসেছি। এখন যদি তোকে যখন তখন সবার সামনে আদর করি তাহলে তো ধরা পড়ে যাব। আমার সামনে তুই একদম মন খারাপ করে থাকবি না। তুই মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগে বল? তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। সব ঠিক হলে আমি তোকে সবসময় আমার কাছে রাখবো। এখন আপাতত মেয়েটার সাথে থাক। টেবলেট সব কথা বুঝতে পেরে অনির দোলনার সামনে বসে মুখ গুজে রইল। টেবলেট যে আকশির ওপর রাগ করেছে সেটা আকশি ঢের বুঝতে পারল। তুই এখানে থাক, আমি বাইরের দিকটা দেখছি, সাবধানে কথা বলিস। ওকে, তুই যা, মেয়েটার সব ইনফরমেশন নিতে থাক, কোনো কিছু যাতে বাদ না পড়ে। অফিসের কেউ মনে হয় না ওর ব্যাপারে জানে, কাউকে তো কিছু জানায়নি। তারপরও তুই খোঁজ লাগা, যদি কোনো ক্লু পাওয়া যায়। তার চেষ্টাই করতে হবে। আর শোন, সাবধানে কাজ করিস। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি সাবধানেই থাকি। তুই অসাবধানে মুখ ফসকে কথা বলে ফেলিস। আদিয়া চলে যেতেই আকশি টেবলেটের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। ওর মাথায় আলতো করে হাত রাখলো। অনি ওর কোলে খুশি মনে বুড়ো আঙুল চুষছে, যার কারণে চুপচুপ শব্দ ভেসে আসছে আকশির কানে। ট্যাবলেট প্লিজ, আমার অবস্থা বোঝার চেষ্টা কর। আমি এখন পরিস্থিতির শিকার। আমি চাইলেও তোকে আমার কাছে রাখতে পারবো না। তোকে কতবার বলবো, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কে মন খারাপ করে থাকলে আপনার ভালো লাগে না? আকশির বুকটা ধক করে উঠল। ফিহা ওদের সব কথা শুনে নেয়ই তো, এবার কি করবে সে? যদি সব কথা শুনে ফেলে তাহলে তো ধরা পড়ে যাবে, আর সবকিছুর পেছনের মাস্টার মাইন্ডকে ধরতে পারবে না। আকশির নিজেকে চোর চোর মনে হচ্ছে। কিছু সময় এদিক ওদিক তাকিয়ে বুদ্ধি পেয়ে গেল। পকেট থেকে মোবাইল বের করে হাতে নিল। কি ব্যাপার মিস্টার পাটোয়ারি, বললেন না কে মন খারাপ থাকলে আপনার ভালো লাগে না? আমি ফোনে কথা বলছিলাম, আমার এক ফ্রেন্ড। ও মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। ও, আপনি এইখানে কি করছেন? অনিয়া কান্না করছিল, তাই ওকে কোলে তুলে এদিকে দাঁড়িয়েছিলাম। আকশি বড় করে হাফ ছাড়লো। ফিহা কিছু শোনেনি, এমনকি সে যে ট্যাবলেটের সাথে কথা বলছিল সেটাও বুঝতে পারেনি ফিহা। আকশি পেছনে ঘুরে থাকায় ফিহা ট্যাবলেটকে খেয়াল করলো না। ফিহা যে খুব চতুর, ওদিকে সব নজর আছে সেটা আকশি বুঝতে পেরে মনে মনে নিজেকে আরো সাবধানে থাকার তাগিদ দিল। আকশি খেয়াল করলো অনিয়া ও ফিহা আজ এক রঙের ড্রেস পরে এসেছে। দুজনকে বেশ মানিয়েছে। ফিহাকে তার ভালোই লেগেছে। মেয়েটার চেহারাটা বেশ মায়াবী। যতটুকু বুঝলাম অনিয়া ও ট্যাবলেটকে সে অনেক ভালোবাসে। আমার তো তাকে ভালোই লেগেছে। চোখ দুটো একটু বেশি মায়াবী। এক কথায় সব মিলিয়ে অপূর্ব। ধ্যাৎ, আমি সব কি ভাবছি, পাগল হয়ে গেলাম নাকি? ফিহা আকশির চোখের সামনে তুলি বাজারে ওর ধ্যান ভাঙে। এতক্ষণ সে এক ধ্যানে ফিহাকে দেখছিল, সেটা মনে করে নিজেই লজ্জা পেয়ে গেল। আমাদের এটাকে কি ভাবছেন মিস্টার? কই কিছু না তো। তোতলাচ্ছেন কেন? আপনারা এইখানে কেন এসেছেন বললেন তো?
আপনাদের বেশি সুবিধা মনে হচ্ছে না। এই রে, বুঝে ফেলো নাকি? এবার কি হবে? আদি থাকলে ম্যানেজ করে নিত, এবার আমি কি করব? মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ফিহা আকশির মুখের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। তাতে অবাক হয়ে আকশি ওর দিকে তাকালো। না, মেয়েটা হাসলে আরো বেশি ভালো লাগে। আজ মনে হয় আকশি ফিহার প্রতি পাগল হয়ে যাবে। ফিহার সবকিছু তার ভালো লাগছে। আমি মজা করছিলাম, আর আপনি সিরিয়াসলি নিয়েছেন? আপনারা তো এখানে মিটিং এর জন্য এসেছেন, সেটাও ভুলে গেছেন নাকি? ভুলিনি, মনে আছে। আমার মেয়েকে আমার কোলে দিন, নাকি ওকে নিয়ে রেখে দিবেন? রাখতে পারলে তো রেখে দিতাম, আপনাকে কখনো দিতাম না। আমি আমার মেয়েকে কাউকে দিচ্ছি না বাপু, তাই ও চিন্তা মাথা থেকে জেরে ফেলুন। আচ্ছা, ঝেড়ে ফেললাম। আকশি অনিয়াকে উল্টো করে ফিহার দিকে ঘুরিয়ে কথা বলছিল। ফিহা টুক করে অনির থুতনিতে আদর করে একটা চুমু খেলো। এক হাতে আলতো করে অনির গাল ধরে রেখেছে। আকশিও এই সুযোগে অনির মাথায় ঠোঁট ছোঁয়ালো। পুরো ঘটনাটা ক্যামেরা বন্দি করতে ভুলল না আদিয়াত। এত সুন্দর একটা মোমেন্টে পিকচারটা বেশ উঠলো। রুমে ঢোকার সময় হাতে মোবাইল ছিল, তাই দেরি না করে হুট করে ছবিটা তুলে নিল। ছবিটা দেখে মনে হচ্ছে বাচ্চা বাবা বানিয়ে হ্যাপি ফ্যামিলি। তিনজনকে একসাথে বেশ মানিয়েছে। যথাসময়ে মিটিং এর জন্য সবাই হাজির হলো। ফিহা অনিয়াকে ঘুম পাড়িয়ে মিটিং রুমে চলে গেল। আপাতত এখন অনিয়া ট্যাবলেটের তত্ত্বাবধানে থাকবে। আকশি ও আদিয়াত ছাড়া আরো অনেক ক্লায়েন্ট এসেছে। ফিহা রুমে ঢুকতেই সবাই যার যার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানালো, যাতে ফিহা বেশ অবাক হলো। এমনটা তো হওয়ার কথা ছিল না। চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞাসু দৃষ্টিতে আব্দুল সাহেবের দিকে তাকালো। আব্দুল সাহেব ফিহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, অবাক হওয়ার কিছুই নেই ছোট বৌমা, এখানে যারা যারা এসেছে সবাই আমাদের কোম্পানির অধীনে আছে। তোমরা একটা সিগনেচার ছাড়া তাদের এক পয়সাও পণ্য বিক্রি হবে না। তুমি যদি বিল পাস না করো তাহলে কোনো কোম্পানি তার পণ্য বাজারে ছাড়তে পারবে না। আমদানি রপ্তানি, পূর্ণ রপ্তানি তো অনেক দূরেই থাক। ফিহা ব্যবসার বিভাগ নিয়ে পড়াশোনা করেছে, তাই এসব সে ভালো করেই বোঝে। যাতে করে আব্দুল সাহেবের কথার মধ্যে পুরো ব্যাপারটা আঁচ করে ফেলেছে। মুখে একটা গম্ভীরতা নিয়ে নির্দিষ্ট চেয়ারে বসলো ফিহা। পুরো রুমটা আবছা নীল আলোতে ঘেরা। নীল আলোটা অবশ্য মাল্টিমিডিয়ার। বিশাল বড় রাউন্ড টেবিল, 20 থেকে 25 জন ক্লায়েন্ট হবে। সবার মাঝে নিজেকে কেমন জানি লাগছে ফিহার। ভেতরে ভেতরে বেশ ভয় পাচ্ছে, তবে মুখে একটা পাজি পাজি ভাব রেখে দিয়েছে। ওদের কোম্পানিটা আমদানি রপ্তানি ও পুনরপ্তানি নিয়ে কাজ করে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকারই কথা। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ মিশন নিয়ে আপনাদের সাথে মিটিং করছি। তবে প্রথমে আমি আমাদের কোম্পানির সিইও ওনারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যদিও এর আগে আপনারা তাকে দেখেননি। আব্দুল সাহেবের কথা শুনে আকশির গলা শুকিয়ে আসছে, কারণ এখন আবারও ওর নাম নিবে আর মেয়েটাকে ইঙ্গিত দিয়ে বলবে এটা ওটা ওর বউ। বেশ কয়েকটা শুকনো ঢোক গিলে হাতের সামনে থাকা পানির বোতল খুলে মুখে দিল। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কোম্পানির সাবেক ওনার আসিন চৌধুরী এখন অসুস্থ। তার বড় ছেলে ও বউ কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। ছোট ছেলেও 3 মাস ধরে নিখোঁজ। তাই আনিস চৌধুরী বাধ্য হয়ে তার ছোট ছেলের বউকে এই কোম্পানির ওনার করেছেন। সকল বিষয়ের দায়িত্ব ছোট বৌমার হাতে তুলে দিয়েছে। এখন থেকে আমাদের পুরো কোম্পানি চালাবে আমাদের ছোট সাহেব আকশি চৌধুরীর বউ। আপনারা ওনাকে মিসেস আকশি চৌধুরী বলতে পারেন। ব্যাস, এই ভয় আকশি পাচ্ছিল। পানি মুখে দেওয়ার আগেই বিষম খেলো। কাশতে কাশতে অবস্থা নাজেহাল। পানি মুখে দিয়ে ঘটলো আরেক বিপত্তি। এবারও সে সেম কাজটা করলো। মুখের পানি আর গিলতে পারলো না। পিচকিরির মতো করে ছিটিয়ে আদিয়াতের পুরো শরীর ভিজিয়ে দিল। ভাগ্যিস আদিয়াতের ওপর পড়েছে, অন্য কেউ হলে ওর খবর নিয়ে ফেলতো। আদিয়াত ওর দিকে খাইয়া ফেলানো লুক নিয়ে তাকিয়ে আছে। এনিথিং রং মিস্টার পাটোয়ারি? নো ম্যাম, ইটস ওকে। দোস্ত, সরি রে, আসলে বারবার আমার নামটা এমনভাবে নিচ্ছে যে আমি নিজে কনফিউশনে পড়ে যাচ্ছি। আমার আসলে কথাটা হজম হচ্ছে না। বিয়ে না করে বউ হয়ে গেছে আমার। কানের কাছে গিয়ে ফিসফিস করে কথাটা বলেও পার পেল না আকশি। আদিয়াত চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা তোর খবর আছে। আর একবার এমন করছিস, কিছু বলিনি, কিন্তু এবার ছাড়বো না। শুধু মিটিংটা শেষ করতে দে, তারপর দেখ কি করি। আদিয়াতের কথার বিনিময়ে আকশি শুধু মুচকি হাসল,
কারণ সে ভালো করে জানে আদিয়াত কিছুই বলবে না। আদিয়াত তো ওর সাথে 1 মিনিটের জন্য রাগ করে থাকতে পারে না। ফিস ফিস করে দুজন চারদিকে তাকাতেই দেখলো সবাই ওদের দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সরি এভরিওয়ান, জাস্ট মিস্টেক। আর ইউ ওকে মিস্টার সুমন? ইয়া, আই অ্যাম। আপনারা প্লিজ মিটিং শুরু করুন। আমি এখন আমাদের নতুন ওনারকে বলবো আমাদের উদ্দেশ্য কিছু বলতে। চাচা, আমার কেন ফাঁসিয়ে দিলেন? আমি কি বলবো? আমি তো কিছুই জানি না, কিভাবে শুরু করব তাও বুঝতে পারছি না। ভীষণ ভয় করছে, মনে হচ্ছে কেউ বুকের মধ্যে হাতুড়ি পেটা করছে। কানের কাছে গিয়ে আস্তে করে কথাটা বলল ফিহা। আব্দুল সাহেব ওকে আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না বৌমা, আমি তো আছি এখানে। তোমাকে সবার উদ্দেশ্য কিছু কথা বলতে হবে, নয়তো তাদের মন শূন্য হয়ে যাবে। তুমি ভয় পেও না, সাহস করে বলে দাও। কি বলবো? তোমার মন চায় না এই তাই বলো। আমার ভীষণ ভয় করছে। ফিহা ভয়ে ভয়ে দাঁড়ালো। হৃৎপিণ্ডটা ধুকপুক করছে, এত জোরে চলছে যে মনে হচ্ছে বের হয়ে যাবে। কাপা কাপা কণ্ঠে কানে থাকা ব্লুটুথ অন করলো। এখন ফিহা কিভাবে বক্তব্য শুরু করবে তাও খুঁজে পাচ্ছে না। আল্লাহ, কোন মুসিবতে ফেললে আমায়? আমার ভয়ে করে যে শুকিয়ে আসছে। একে তো বিয়ে না করে কোন আকশিনা ফাকশির বউ হিসেবে পরিচয় দিতে হচ্ছে। তার মধ্যে এক বাচ্চার মা হয়ে গেছি। এবার এই ব্যাঙের অফিস সামলাতে হবে। সে না হয় মেনে নিলাম, কিন্তু এখন মিটিং কিভাবে সামলাবো? দূর ব্যাঙ, আর ভাল লাগে না। কবে যে বেটা বজ্জাত হাতির নাতি চামচিকের বয়ফ্রেন্ড শয়তানের ধুলাভাই আকশি ফিরবে, ওই আকশি ফিরলে তার হাতে সব তুলে দিয়ে আমি ছুটি নেব। এসব বাবা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বাঁচাও আমাকে। মনে মনে কথাগুলো বলে ইনোসেন্ট ফেস করে সবার দিকে তাকালো। ফিহার মুখের রিয়াকশন দেখে আকশি ফিক করে হেসে উঠল, তবে শব্দ না হয় কেউ ওর দিকে তাকালো না। আকশি আর ফিহা দুজনেই এখন ফাটাবাসে চিপায় আছে। বিয়ে না করেও বউ, ব্যাপারটা মনে হতে আরেকবার মিটমিট করে হাসলো আকশি। আকশির চোখ ফিহার দিকে পড়তেই দেখলো ফিহা ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আকশি মাথা নিচু করে ফেললো। ফিহার দিকে বেশি সময় তাকিয়ে থাকলে নিজের চোখ সরানো দায় হয়ে যেত, কোনো ঘুরে চলে যেত সে। কারণ আকশি ফিহাকে যত দেখে তত মুগ্ধ হয়ে যায়। আকশিকে হাসতে দেখে ফিহা মনে মনে বেশ রাগলো। দাঁড়াও বেটা, আমাকে দেখে হাসি আসছে? আমি তোমার হাসি বের করছি। কি ভাবছো মশাই, আমি কিছু বলতে পারবো না? আমিও দেখিয়ে দিব ফিহা কি চিজ। আমায় কি তোমার জোকার লাগে? এবার তোমার ভুল আমি ভেঙে দিচ্ছি মশাই, নয়তো আমার নামও ফিহা নয়। ফিহা চোখ বন্ধ করে একটা বড় করে নিঃশ্বাস ছাড়লো। নিজেকে মনে মনে শক্ত করছে। একজন ক্লায়েন্ট বলে উঠল, প্লিজ মিসেস আকশি চৌধুরী, আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমার পরিচিত আমাদের কোম্পানির ম্যানেজার সাহেব বলে দিয়েছে, তাই নতুন করে আমি কিছু বলতে চাই না। দয়া করে ম্যাম আপনার নামটা যদি বলতেন। আমি মিসেস চৌধুরী। আপাতত আমার এখন কোনো নাম নেই, আমি এই নামে সবার কাছে পরিচিত হতে চাই। আপনারা আমাকে মিসেস চৌধুরী বললেই আমি খুশি হব। এবার ফের যাক আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায়। আমি প্রথমে আমাদের প্রজেক্টের ব্যাপারে কিছু বলতে চাইছি। ক্লায়েন্টদের মধ্যে থেকে একজন বলল, ম্যাম, আমাদের চট্টগ্রামের প্রজেক্টের ব্যাপারে কিছু বললে ভালো হতো, কারণ সেখানে আমাদের আমদানি রপ্তানি করতে অনেক বিপত্তিতে পড়তে হয়। ওকে মিস্টার, আমরা তাহলে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আমি প্রথমে আমাদের কোম্পানির মেইন টপিক মানে আমদানি রপ্তানি ও পুনঃরপ্তানি কি সেটাই বলি। যদিও আপনারা সবাই সেটা জানেন, আমরা বিদেশ থেকে যে পণ্যটা কিনি সেটা হলো আমদানি, আর বিদেশিদের কাছে যে পণ্যটা বিক্রি করি সেটা হচ্ছে রপ্তানি। মেইনলি যেটা আমাদের বুঝতে সমস্যা সেটা হলো পুনঃরপ্তানি। এটা হলো আমাদের বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করে আমাদের দেশে এনে সেটাকে প্রক্রিয়াজাত করে বিদেশি রপ্তানি করাকে পুনঃরপ্তানি বলে। বয়স্ক এক ক্লায়েন্ট বলল, ম্যাডাম, আমাদের কোম্পানিগুলো যথেষ্ট পরিশ্রম করে লোকসানের মুখে কেন পড়ে সেটা যদি বলতে। বিদেশ থেকে একটা পণ্য আমদানি করতে হলে সর্বপ্রথম আমাদের সেই পণ্যটা কিনতে হয়, তারপর সেই ভেজাল জাহাজে পণ্য আনায়ন। আমাদেরকে পণ্যটা আনতে হলে অবশ্যই জাহাজের সাহায্য নিতে হয়, কিন্তু বিপর্যিত পরিবেশে পণ্য আনায়ন অনেকটাই টাফ হয়ে যায়।
যে কোনো সময় ঝড়ের মুখে পড়ার সম্ভাবনা আছে। তবে যদি সেটা হয় বাংলা মাসের বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের সময়, তাছাড়া বিভিন্ন ঝুঁকি সমস্যা তো আছেই। কোনো রকম সাগর পাড়ি দিলেই দেশে আসার পর বিভিন্ন খরচ, ডক চার্জ, কুলি ভাড়া, গুদাম ভাড়া, পরিবহন খরচ ইত্যাদি ইত্যাদি অনেক খরচ পড়ে যায়। তারপর বিভিন্ন শুল্ক তো আছে। অবশেষে যখন আমরা পণ্যটা আমাদের হাতে পাই, যদি এর মাঝে একটু দেরি হয়ে যায় তাহলে আমরা যথাসময়ে পণ্য তথাসময়ে বাজারে ছাড়তে পারি না। কারণ পণ্য হাতে পাওয়ার পর আরো বেশ কয়েকটা ধাপ মর্কিরণ, সিল লাগানো ইত্যাদি পেরিয়ে ভোক্তাদের জন্য উপযুক্ত করে বাজারে ছাড়তে হয়। আমরা যদি যথাসময়ে আমাদের পণ্য বাজারে ছাড়তে না পারি তাহলে বেশ বড়সড় একটা লোকসানের গুনতে হয় আমাদের। এম আই রাইট? আমাদের আমদানির পুরো ক্ষেত্রে বেশ নজরদারি করতেও আমাদের লোকসানে পড়ি, যার কারণে বিদ্যুৎ প্রতিকূল পরিবেশ শুধুমাত্র পণ্যটা পৌঁছাতে কিছুদিন দেরি হওয়ার কারণে আমরা কোটি কোটি টাকা লোকসান পড়ে যায়। সেটা সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়। নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন আপনারা। ম্যাম, এক্ষেত্রে আমাদের করণীয় কি? গুড কোশ্চেন। এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমদানি করার আগে সঠিক পণ্য যাচাই করা, বাজার চাহিদা বিবেচনা করে পণ্যটি সিজন শুরু হওয়ার কিছুদিন আগে সকল পদক্ষেপ নিয়ে আমদানি করা। তাছাড়া বিকল্প হিসেবে ইন্স্যুরেন্স তো আছে। তারপরেও সঠিক পদক্ষেপে আমরা আমাদের কোম্পানিকে কোটি কোটি টাকা লোকসানের হাত থেকে বাঁচাতে পারি। একজন যুবক বয়সী ক্লায়েন্ট বলল। মোটেও না। আমদানি ও রপ্তানি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও দুটো কথার ভিন্ন অর্থ, ভিন্ন পদক্ষেপ। রপ্তানির ক্ষেত্রে আমাদের পণ্যকে আকর্ষণীয়, টেকসই, সব দিক থেকে বেটার হতে হবে, নয়তো বিদেশিরা আমাদের পণ্য কিনতে আগ্রহী হবে না। কিন্তু পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা ঠিক দুটো পদক্ষেপের দিকে খেয়াল রাখবো, তাহলে আমাদের কাজগুলো সঠিক হবে এবং বিদেশিরা আমাদের পণ্য কিনতে আগ্রহী, উচ্ছ্বাস হবে। সেজন্য সবার প্রথমে আমাদের পণ্যের মান ভালো করতে হবে। পণ্যের মানের উপর ডিপেন্ড করে কোম্পানির লাভের মুখ দেখবে না কি লোকসানের মুখ। আমি আশা করি সবাইকে সবকিছু বোঝাতে পেরেছি। সবাই একসাথে হাতে তালি দিয়ে উঠল। ফিহা নিজেই অবাক হয়ে যাচ্ছে। ব্যবসা সম্পর্কে এত কথা সে কি করে বলল? তারপর একে একে সবাই যার যার প্রজেক্ট বুঝিয়ে দিতে লাগলো। কিন্তু আদিয়া তো আকশি অবাক হয়ে ফিহার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর করে গুছিয়ে ফিহা কথা বলতে পারবে সেটা ওরা দুজনে কেউ ভাবতেই পারেনি। আকশি তো কখন থেকে দুই হাতের ওপর নিজের গাল রেখে একদিনই ফিহার দিকে তাকিয়ে আছে। রাতে একসাথে ডাইনিং টেবিলে খেতে বসেছে ফিহা ও আনিস চৌধুরী। দুপুরের মিটিং এর কথা আব্দুল সাহেবের কাছ থেকে শুনেছেন তিনি। ফিহা যে প্রথমবার দুর্দান্ত বক্তব্য রেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সেটা শুনে আনিস চৌধুরী বেশ খুশি। নিজের অজান্তেই মুখে হাসি ফুটেছে তার। তিনি সব দিক থেকে পারফেক্ট একটা মেয়ে চুজ করেছেন। অনিয়া একটা মেয়ে সার্ভেন্টের কোলে নিয়ে ঘুরছে। অনিয়াকে একটা মেয়ে সার্ভেন্ট কোলে নিয়ে ঘুরছে। ট্যাবলেট অনিয়ার আশেপাশে ঘুরঘুর করছে। আজকে মিটিং কেমন হলো বৌমা? আলহামদুলিল্লাহ ভালো বাবা। আমি ভাবতেই পারিনি এত কথা বলতে পারবো। পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়া এত কথা কি করে বললাম তা আমি নিজেও কনফিউশনে পড়ে গিয়েছিলাম। প্রথম তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আব্দুল্লাহ চাচা ভয় ভেঙে দিল। উনি যদি আজকের মিটিং এ না থাকতো তাহলে আমি ভয়ে হার্ট অ্যাটাক করে ওখানে চিৎপাটাং হয়ে মরে পড়ে থাকতাম। ভয়ের কিছু নেই বৌমা, আমি জানি তুমি পারবে, তাই তো তোমাকে আমি চয়েস করেছি। তোমার চোখে আমি জেতার অদম্য শক্তি দেখেছি, যা আর কোনো মেয়ের চোখে দেখতে পাইনি। তোমাকে যে শক্ত হতে হবে, সবকিছু সামলে নিতে হবে। বাবা আপনি চিন্তা করবেন না, আপনি শুধু রেস্ট নিন। আপনার ধারণা আমি একদিন অবশ্যই সত্যি করব। মারে আমাকে মাফ করে দিও। নিজের স্বার্থের জন্য তোমাকে কতগুলো দায়িত্বে বেঁধে রেখেছি, অফিস, সংসার, মেয়ে, আরো কত কিছু তোমার সামলাতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো বৌমা, আমি যে নিরুপায়, আমার হাতে এছাড়া আর কোনো পথ ছিল না। আমি এই বয়সে কখনো এত কিছু সামলাতে পারতাম না। টেনশনে শেষ হয়ে যেতাম। তখন আমার দিদিভাইটার কি হতো সেটা ভেবেই তোমাকে নিয়ে এসেছি। আমি যে তোমার মাঝে মাতৃত্ব দেখেছি, ওর মা হওয়ার আগ্রহ, যোগ্যতা দেখেছি, ওর জন্য তোমার মায়া, ভালোবাসা, স্নেহ খুঁজে পেয়েছি। তাই বাধ্য হয়ে তোমাকে আমাদের সাথে জড়িয়ে ফেলেছি। আমি কিছু মনে করি বাবা, বড় অনেক খুশি হয়েছি।
কারণ আমি নিজের বাবাও মেয়ে পেয়েছি, বেশি সুন্দর একটা ছোট্ট পরিবার। এখন আমি সবার কাছে মাথা উঁচু করে বলতে পারবো আমার একটা পরিবার আছে, আমার মাথার উপর বাবা নামক ছায়া আছে, আমি এতিম নই, আমার একটা পরিচয় আছে। আনিস চৌধুরীর মেয়ে আমি এখন মিসেস চৌধুরী। আপনি আমাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, মাথা উঁচু করে বাঁচার তাগিদ দিয়েছেন, সবার কাছে পরিচয় করে দিয়েছেন আমি অনিয়ার মা। এটা তো আমার জন্য অনেক বড় পাও বাবা। বৌমা তুমি দেখো, একদিন তুমি অনেক বড় হবে, আমি দোয়া করে দিলাম তোমাকে। তবে বৌমা কখনো অন্য 5 জন মেয়ের মতো আমাকেও আমার নাতনিকে দূরে ঠেলে দিও না, তাহলে সেদিন হবে আমার শেষ দিন। ছি ছি বাবা, এসব কি বলেন? এখন যা আছে সবই আপনাদের, আমি তো শুধু আপনাদের আমানতদার। আপনাদের এসব অফিস দেখে রাখার দায়িত্ব আমার। এগুলো আগে আপনাদের ছিল, সারা জীবন আপনারই থাকবে, এগুলো আমার চাই না। আপনি আমার মেয়ে পাশে থাকলেই চলবে, আর কিছুই লাগবে না আমার। আপনি মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই না বাবা? না বৌমা, সেটা নয়, আমি শুধু তোমার কাছে অনুরোধ করছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কারণ আমি তোমাকে টাকার কথা বলতে আনতে চেয়েছিলাম, কিন্তু তা প্রত্যাখ্যান করো। যখনই অনির কথা বললাম তখন তুমি রাজি হলে। অনিয়াকে লালন পালনে তুমি কোনো টাকা নিতে রাজি হলে না, এমনকি আমাকে সাফ সাফ জানিয়ে দিলে তুমি কখনো মাতৃত্ব টাকার বিনিময়ে বিক্রি করবে না। ঠিক তখনই বুঝে গেছি তুমি কিরকম মেয়ে। তারপরে ভয় হয় বৌমা, কখন মানুষের মন পাল্টে যায় সেটা তো আর বলা যায় না। জানো বৌমা, মানুষের মনকে আকাশের রঙের সাথে তুলনা করা হয়, কারণ দুটোই ক্ষণে ক্ষণে রং বদলায়। আপনি আমাকে নিয়ে নিশ্চিন্তে থাকুন বাবা, আমি আপনাকে বাবা বলে ডেকেছি। কোনো মেয়ে কি তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? কেউ যদি করেও থাকে, আমি কখনো আমার বাবার সাথে বিমানি করব না। নিজের সর্বোচ্চ দিয়ে আপনাদের সাহায্য করব। এখনই সবকিছুই আমার, যেমন আপনি অনিয়া, আপনি তো আমাকে অধিকার দিয়ে দিয়েছেন, তাই তো আমি বলতে পারি আমার বাবা আমার মেয়ে। এর থেকে বেশি আর আমার মতো এতিম মেয়ের কি লাগে বলুন তো? একদম কথায় কথায় এতিম বলবে না। আমিও অনির কি মারা গেছি, যেদিন আমরা থাকবো না সেদিন বলবে তুমি এতিম। আমরা বেঁচে থাকতে কখনো নয়। তুমি আমার মেয়ে আর অনি তোমার মেয়ে, কথাটা মনে রেখো বৌমা। আনিস সাহেবের কথা শুনে খুশিতে চোখ দুটো চকচক করে উঠল ফিহার। একটা এতিম মেয়ের কাছে এটা যে কত বড় খুশির সংবাদ সেটা শুধু মাত্র সেই জানে। আনিস চৌধুরী চোখের আড়ালে ফিহার নিজের চোখের পানি মুছে নিল। গাল বেয়ে 2 ফোঁটা পানি খুশির কারণে পড়ে গিয়েছিল, কিন্তু সে তো সাফান ছাড়া নিজের চোখের পানি আর কাউকে দেখায় না, তাই জলদি করে মুছে নিয়েছে। খাবার শেষ করে ফিহা অনিয়াকে নিয়ে রুমে চলে গেল। কিছু সময় অনিয়াকে ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ চেষ্টা আর সফল হলো না। অনিয়া ওর মায়ের সাথে দুষ্টুমি করতে লাগলো। কি হচ্ছে এগুলো মাম্মা? তুমি ইদানিং ভীষণ ফাজিল হয়ে যাচ্ছ। মাম্মামকে জ্বালানোর ধান্দা থাকো, খাবার খেতে গেলে আবার ঘুমাতে গেলে তোমার দুষ্টুমি শুরু হয়ে যায়। এটা কিন্তু ঠিক কথা নয়, একদম পচা মেয়ের মতো করে। তুমি কি পচা মেয়ে বলো? মোটেও না, তুমি তো আমার ভালো মেয়ে, আমার লক্ষ্মী সোনা, জাদুর কোনা। তুমি যদি মাম্মা মেয়েকে এভাবে জ্বালাতন করো তাহলে মাম্মা তো বিরক্ত হয়ে তোমাকে বকা দিবে। তখন কি তোমার ভালো লাগবে বলো? একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মানি তুমি জেগে থাকলে তো আমি ঘুমোতে পারবো না, সারাক্ষণ তোমার টেনশন হবে, আর কিছু সময় পর পর জেগে উঠবো। জলদি করে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে আমাদের আবার অফিসে যেতে হবে। সেটা কি তুমি ভুলে গেছো মাম্মা? খাটের কোণা থেকে ট্যাবলেট উঠে এসে ফিহার পায়ের কাছে চুপটি করে বসে রইল। একটু আগে তারও রাতে ডিনার হয়েছে। সারাদিন অনিয়াকে সময় দেয় বলে ট্যাবলেট মহাশয়ের চোখেও রাতে ঘুম ভর করেছে। চাইলে অন্য কুকুরের মতো ট্যাবলেটও সারাদিন ঘুমিয়ে কাটাতে পারে, কিন্তু সেটা সে করে না। অনিয়া জেগে থাকুক বা ঘুমিয়ে সবসময় ওর দোলনার পাশে কিংবা ওর সাথে থাকবে। মনে হয় না সারাদিন 1 মিনিটের জন্য চোখ দুটো লাগায় ট্যাবলেট। জানিস ট্যাবলেট, যত দিন যাচ্ছে ততই তোর অনির আর বাবার মায়ে জড়িয়ে যাচ্ছি, যে নেই মা কাটিয়ে উঠতে পারবো কিনা। রাতে ঘুমের ঘোরে সকালের ভোরে অনির মুখটা না দেখলে মনটা ছটফট করে। তোকে সকালের ব্রেকফাস্টে খুঁজে না পেলে মনে হয় কি যেন একটা নেই। বাবার সাথে রাতের খাবার না খেলে মনে হয় সবকিছু একটা কি যেন বাকি পড়ে গেছে। যখন তোর মালিক আকশি আসবে তখন তো তোর হাতে সবকিছু তুলে দিয়ে আমি চলে যাব, কিন্তু বিশ্বাস কর আমি তখন ভালো থাকবো না রে। আমার যে দম বন্ধ হয়ে আসবে। সেসব কথা ভাবলেই এখনই আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে অনিয়াকে কোলে তুলে নিল ফিয়া। অনির মুখটা কি মায়াবী। এই মুখের হাসির জন্য সে শত কষ্ট করতেও রাজি আছে, কারণ সে যে এখন অনিয়ার মা। হোক সে জন্ম দেয়নি, কিন্তু দায়িত্ব তো
পালন করেছে, তাতেই ফিহা দাবি করতে পারে এটা ওর মেয়ে। ট্যাবলেটও বেশ কয়েকবার কুই কুই করে শব্দ করে ফিহার সাথে ঘেঁষে বসলো। মায়ের জিনিসটা বড়ই অদ্ভুত, যার উপর পড়ে যায় হাজার চেষ্টা করে তার থেকে ওঠানো যায় না। তোদের সবার উপর আমার এই কয়দিনে এত মায়া হয়ে গেছে যে আমার মনে হয় তুই অনিয়া বাবা, সময় আবার আপনজন, সবকিছুই আমার মনে হয় কোথা থেকে যেন অধিকার পেয়ে যায়। আল্লাহ বাচ্চাদের জন্মের সাথে সাথে চেহারায় অনেক মায়া দিয়ে দেয়, যাতে করে মা সহ সবাই বাচ্চাদের মায়ে পড়ে যায়। তাহলে আমি কেন মনের মায়ায় পড়বো না বলতো? যেখানে ও নিজেই জানছে আমি ওর মা, আমি তো দিনকে দিন শুধু ওর প্রতি আকৃষ্ট হচ্ছি। আমি একটু বিশ্বাস করতে আরম্ভ করছি যে অনি আমার নিজের মেয়ে। আমারও মনে হয় ও আমার অস্তিত্বের সাথে মিশে আছে। এখন ওকে আলাদা করে বাঁচা বোধ হয় আমার সম্ভব না রে ট্যাবলেট। আমি যে সত্যি অনেকে নিজের মেয়ে ধরে নিয়েছি। ও বোধ হয় আমাকে নিজের মা মনে করে, তাহলে আমি ওকে ছেড়ে কি করে যাই বলতো? ফিহা হঠাৎ থেমে গেল। আজ সবকিছু ট্যাবলেটের সাথে শেয়ার করলো সে। নিজের মনটা অনেক হালকা মনে হচ্ছে। ট্যাবলেটও বুঝতে পেরে চুপটি করে ওর দিকে তাকিয়ে ওর মনোযোগ পাওয়ার চেষ্টা করছে। ফিহা সেটা বুঝে ট্যাবলেটের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর জোর খাটিয়ে কড়া গলায় বলল, কোথাও যাব না আমি তোদের ছেড়ে। বাকি জীবনটা আমি তোদের সাথেই কাটাতে চাই। এখন যে তোরাই আমার সব। কথাগুলো এক নাগারে বলে অনিয়াকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল ফিহা। মনে হচ্ছে ফিহা ছেড়ে দিলেই কেউ অনিয়াকে ওর কাছ থেকে নিয়ে যাবে বহু দূরে। অনিয়া ও মায়ের উষ্ণ পরশ পেয়ে চোখ দুটো বন্ধ করে নিল। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত আকশি। আজকাল তার কিছুই ভালো লাগে না। অবশ্য দুদিন আগে ফিহাকে দেখার পর থেকেই এসব সমস্যা হচ্ছে। কেন জানি খুব শূন্য শূন্য লাগে জীবনটা। পড়াশোনায় ভীষণ ভালো ছিল আকশি, সবসময় শুধু পড়া আর পড়া, যার কারণে কখনো মেয়েদের সময় দেওয়া তো দূরে থাক, তাকানোর সময়টুকু হয়নি। ওর সমবয়সীরা যখন মাঠে ফুটবল খেলছে কিংবা কোথাও বসে আড্ডা দিচ্ছে, সেখানে আকশি পড়ার টেবিলে বই নিয়ে বসে আছে, যার কারণে ওর বন্ধু তেমন ছিল না। নবম শ্রেণীতে আদিয়াদের সাথে পরিচয়, আজও সেই বন্ধুত্ব অটুট আছে। বন্ধুর মতো বন্ধু একটা হলে যথেষ্ট, 10টার প্রয়োজন নেই। সবকিছুতেই আকশির এখন ফিহাকে মনে পড়ে। হঠাৎ করে ফিহার হাসি হাসি মুখ মনে পড়ে যায়। ওর চাহনি, কথা বলার স্টাইল, মায়াবী চেহারা, সেই ইনোসেন্ট ফেস, সবকিছু যেন ওর চোখে ভাসছে। নিজের মাথার পেছনের চুলগুলো মুট করে ধরে কয়েকটা ঝাড়া মারলো, তারপর মুচকি হাসতো। আমি বুঝতে পারছি না বারবার আমার ওই মেয়েটার কথা কেন মনে পড়ছে। সবচেয়ে সুন্দর ছিল ওর হাসিটা। আমি বোধহয় পাগল হয়ে যাব। কি ভাবছি আমি? ভাবনায়, কল্পনায়, স্বপ্নে, সব জায়গায় শুধু ওই মেয়েটা। ওর হাসির ঝংকার এখন আমার কানে বাজছে। আমি যে কিছুতেই তাকে ভুলতে পারছি না। এবার মনে হয় সত্যি কোনো মেয়ের প্রেমে পড়লাম। তো মেয়েটার হাসি দেখে পাগলি রে, তোর মুখের হাসিতে পড়বো আমি প্রেমের ফাঁসিতে। তুই কি আসবি দেখিতে, আমায় একটু ভালোবাসিতে? পাগল করা তোর ওই চাহনিতে আমি 1000 পারিব মরিতে। ভাবনার সাগরে ফিরে চল, শুধু একটি বার আসবে বল। নিজের মনে কবিতা আবৃত্তি করে আপন মনে হেসে উঠল আকশি। না, সত্যি তাকে প্রেমের ভূত ধরেছে। সেটা হলো ফিহার প্রেমের ভূত। সেটাকে কি করে সামলাবে তা আকশি জানে না। এই 2 দিনে সারা দিন রাত ফিহার উপর নজর রেখেছে সে। এতে করে আকশি ফিহার কোন বেড হ্যাবিট তো পায়নি, বরং আরো দুর্বল হয়ে পড়েছে। সব জায়গায় ফিহাকে দেখে কোনো মেয়ে কথা বললেই মনে হয় ফিহা কথা বলছে। এমনকি স্বপ্ন পর্যন্ত ফিহার হাসির শব্দ শুনতে পায়। তার মানে আমাদের আকশি মহাশয় পুরোদমে ফিহা নামক অসুখে অসুস্থ হয়ে পড়েছে। ফিহার মিটিং এর শুরুতে ইনোসেন্ট ফেস মনে করে মিট করে হেসে উঠল আকশি। ঠিক তখনই ওর পাশে এসে দাঁড়ালো আদিয়াত। ভ্রু কুচকে আকশির দিকে তাকিয়ে আছে সে, অথচ আকশি দিন দুনিয়া ভুলে ফিহার ভাবনায় মগ্ন। আদিয়াত শেষে আকশিকে জোরে একটা ধাক্কা দিল। ভাবনা থেকে ফিরে ওর দিকে তাকালো আকশি। কি হলো, এভাবে ধাক্কা মারলি কেন? পাগলের মতো হাসছিস কেন? আমি কয়েক মিনিট ধরে তোর পাশে এসে দাঁড়িয়ে আছি, অথচ তুই কি জানি ভেবে নিজের মনে হেসে চলেছিস। তোর কি হয়েছে বলতো? 2 দিন ধরে তোর মতি গতি আমার ভালো ঠেকছে না। কই, আমার কি হবে? আমি ঠিক আছে, আমার কিছু হয়নি। এই তুই কি লুকাচ্ছিস আমার থেকে? একদম মেয়েদের মতো ন্যাকামো করবি না। তোর ভাবভঙ্গি আমার স্বাভাবিক মনে হচ্ছে না। সেদিন তোদের অফিসে আসার পর থেকে তোর আচার আচরণ কিছুই আমার সুবিধাজনক মনে হচ্ছে না। কিরকম জানি করিস তুই। আমি ঠিকই আছে, শুধু তোর মাথায় গিয়েছে। 1 মিনিট,
এক মিনিট, তুই আবার প্রেমে পড়িসনি তো? তোর মাঝে আমি প্রেমে পড়ার লক্ষণগুলো খুঁজে পাচ্ছি। এসব ফালতু বাচাল বাদ দিয়ে আমি যে কাজে পাঠিয়েছিলাম তার খবর বল। ওই মেয়েটার সম্পর্কে এত কেন জানার আগ্রহ তোর? আমার কাছে ব্যাপারটা কিরকম জানি রহস্য রহস্য লাগছে। তোর রহস্য তোর কাছেই রাখ, আর কাজের কথা ফিরায়। সকল ইনফরমেশন জলদি করে দে, আমার পরবর্তী স্টেপ নিতে হবে। দিচ্ছি। মেয়েটার ইনফরমেশনের জন্য মনে হচ্ছে তোর জানটা বের হয়ে যাচ্ছে। আকসি বারান্দা থেকে চলে এলো। ওর পেছন পেছন আদিয়া তো রুমে ঢুকলো। আকসি সোফায় বসে ল্যাপটপ অন করতে করতে বলল, বেশি বকবক না করে বলতো। মেয়েটার নাম ফিহা। ফিহা? বাহ, খুব সুন্দর নাম তো। কিছু বলেনি? না, কিছু বলিনি, তুই বলতে থাক। ফিহা ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে। আপন বলতে এতিমখানার মানুষ। সাথে আছে ওর এক বেস্ট ফ্রেন্ড। পাবলিক ভার্সিটিতে নিজের খরচে পড়াশোনা করেছে। পড়াশোনার পাশাপাশি বেশ কয়েকটা টিউশন করাতো। তারপর ম্যানেজমেন্টে অনার্স পাস করে সেই এতিমখানার বাচ্চাদের টিচার হিসেবে যোগ দেন। তারপর বাবা কি করেছিল ফিহাকে? বাবার প্রায় সময় আঙ্কেল মানে তোর বাবা ফিহা যে এতিমখানায় চাকরি করত, সেখানে বাচ্চাদের জন্য পোশাক খাবার নিয়ে যেত। সেখানেই ফিহাকে দেখে পায় আঙ্কেল। তার অনেক পছন্দ হয় ফিহাকে। ভাবি মারা যাওয়ার পর আনিয়াকে লালন পালন করাটা টাফ হয়ে যাচ্ছিল, তাই আঙ্কেল ফিহাকে নিয়ে আসে। কিন্তু ফিহাকে কি পরিচয় দিবে সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। তখন তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তিনি সবার কাছে প্রচার করে দেন ফিহা তোর স্ত্রী, আনিয়া তোর ও ফিহার সন্তান, আর তোদের 2 বছর আগে বিয়ে হয়েছে। এতে করে কেউ ফিহার দিকে আঙুল তুলে তা কথা বলতে পারেনি, কেউ বাজে মন্তব্য করেনি। যেহেতু তুই 2 বছর ছিলি লন্ডনে, তাই ব্যাপারটা কোনো ঘটনা হয়নি। সবাই খুব সহজে বিশ্বাস করে নেয়। কিন্তু বাবা ওকে রাজ্য করালো কিভাবে? যতটা মনে হলো ফিহার টাকার কোনো লোভ নেই। তুই ঠিক ধরেছিস। ফিহাকে আঙ্কেল অনেক টাকা দিব বলেছিল, কিন্তু ফিহা সাফ মানা করে দেয় সে নিজেকে মিথ্যা পরিচয় গড়তে পারবে না। কিছুতেই ফিহা রাজি হচ্ছিল না, কিন্তু অনির দিকে তাকিয়ে রাজি হয়েছে। অনিকে কোনো টাকা ছাড়া লালন পালন করার দায়িত্ব নেয় সে। আঙ্কেল অনিকে দেখে রাখার জন্য ফিহাকে বেশ মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিল। ফিহা সেটা নিতে রাজি হয়নি, বরং আঙ্কেলকে সোজাসাপটা ভেবে জানিয়ে দিয়েছে সে মৃত্যুকে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবে না। বেচারি প্রথমে কোনো কিছু তো রাজি হতে চায়নি, শুধুমাত্র অনির মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছে। ফিহা চায়নি অনিও ওর মতো এতিম হয়ে বেড়ে উঠুক। এই হলো ফিহার যাবতীয় বায়োডাটা। আই সি, তাহলে তো এবার মিসেস চৌধুরীকে একটু জ্বালাতন করাই যায়। দেখে চেষ্টা করে মিথ্যে মিসেস চৌধুরীকে সত্যিকারের মিসেস চৌধুরী বানাতে। মনে মনে কথাগুলো বলে টেরি স্মাইল দিল আকসি। ওর মনে এখন শয়তানি বুদ্ধি এসে ভিড় করেছে। মিটমিট করে হাসছিস কেন? সময় হলে জানতে পারবি, এখন আমি তোকে কিচ্ছু বলবো না। তোর ভাবসাব আমি কিছুই বুঝতেছি না আকসি। আমায় এখন একটু বুঝিয়ে বলবি তোর মনে কি চলছে? আমি জানি না ওকে ভালোবেসেছি কিনা, তবে ওর জন্য আমি অন্যরকম কিছু ফিল করছি। আমি খুব জলদি সব ঠিক করে তোকে জানাবো আদিয়াত। তুই হঠাৎ কোথায় হারিয়ে যাস বলতো? এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি চল। কোথায় যাব? বেশি কথা বলিস না, গেলে দেখতে পাবি। ল্যাপটপ বন্ধ করে আদিয়াতকে টানতে টানতে কোথায় জানি নিয়ে গেল আকসি। আদিয়াত বারবার ওকে জিজ্ঞেস করেছে কোথায় যাবে, কিন্তু আকসির একই উত্তর, গেলেই দেখতে পারবি। আপাতত আকসির সাথে যাওয়া ছাড়া আদিয়াতের অন্য কোনো উপায় নেই। মন খারাপ থাকলেই ফিহা অফিসের কেবিনের অবস্থা কেবিনের আবছা সবুজ রঙের কাচের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে থাকে। অনিয়াকে নিয়ে আব্দুল সাহেবের বাইরের বাগানে গিয়েছে, সাথে ট্যাবলেটও যোগ দিয়েছে। ফিহার একা একা ভালো লাগছে না। হঠাৎ করে একটা ছেলে পিছন থেকে ওর চোখ হাত দিয়ে আটকে ধরল। ছেলেটার হাতে নানা রঙের অনেকগুলো হার্ট শেপ বেলুন। হঠাৎ কেউ পিছন থেকে ওর চোখ হাত দিয়ে আটকে ধরল। ব্যক্তিটার হাতে অনেকগুলো নানা রঙের হার্ট শেপ বেলুন। ফিহার নাকে মন মাতোয়ার একটা পারফিউমের ঘ্রাণ আসছে। কেন জানি পারফিউমের ঘ্রাণটা নাকে আসতেই মুহূর্তে মনটা ভালো হয়ে গেল তার। ছেলেটা কানের কাছে মুখটা এনে লো ভয়েসে বলল, Many happy returns of the day. Happy birthday to you, my dear Mrs. Chaudhary. May Allah bless you. Now, you are my sweetheart. Don't worry. I'm always with you.
because you are only mine. Take care of yourself. Allah Hafiz. ফিহা এই বয়সটা সে আগে কোথাও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে তা তো মনে নেই। চোখ ধরে থাকা ব্যক্তিটাকে সেটা ফিহা জানে না, তবে নিজের চোখকে তার হাত থেকে ছুটাতে ইচ্ছা করছে না। এই মানুষটাই আজ এমন বিশেষ দিনে তাকে সর্বপ্রথম জন্মদিনের শুভেচ্ছা জানালো। ফিহা নিজের মনের মাঝে অন্যরকম একটা ফিলিংস খুঁজে পাচ্ছে। আস্তে আস্তে চোখের বাঁধন ঢিলে হয়ে এলো ফিহার, কিন্তু ফিহা এখনো চোখ বন্ধ করে আছে। বেশ কিছু সময় পর চোখ খুলে অবাক হলো ফিহা, কারণ ওর আশেপাশে কাউকেই দেখতে পেল না সে। ফিহার অবাক 7 আসমানের চূড়ায় উঠল যখন সে দেখলো দরজা ভেতর থেকে লক করা। সারা কেবিনের এদিক সেদিক মানুষটাতে খুঁজতে লাগলো সে, কিন্তু কাউকেই দেখলো না। আশ্চর্য, কি ছিল এখানে? আমার চোখ ধরেছিল কেন? আমার জন্মদিনের উইশ করে গেল, এটা কি ভ্রম ছিল? না, এমনটা তো হওয়ার কথা নয়। তাহলে কে এসেছিল এখানে? তার তো ভয়েস আমার কাছে অন্যরকম কিছু মনে হলো কেন? যদি কেউ এসে থাকে তাহলে গেল কোথায়? এত তাকে তো কোথাও যাওয়ার কথা নয়। আমি স্পষ্ট দেখতে পেয়েছি দরজাটা ভেতর থেকে লক করা। সে আসলো কি করে আর গেলই বা কি করে? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? আমার মাথা ঘুরছে। কি হলো আমার সাথে? হঠাৎ করে কি ম্যাজিক হয়ে গেল? আমার সে জন্মদিন সে জানলো কি করে? মাথায় হাত দিয়ে ডিভানে বসে পড়লো ফিহা। সবকিছু মাথার উপর দিয়ে গেছে তার। হঠাৎ টেবিলের দিকে তাকাতেই ফিহার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে অনেকগুলো রং বেরঙের হার্ট শেপ বেলুন। ফিহা প্রায় দৌড়ে সেখানে চলে গেল। একটা টকটকে লাল বেলুনে ছোট্ট একটা চিঠির খামটা হাতে নিয়ে ভেতর থেকে চিঠিটা বের করলো। চিঠির ভাঁজে আস্তে আস্তে খুললো ফিহা। ওর কাছে মনে হচ্ছে সবকিছু স্বপ্ন। চিঠির মধ্যে লেখা ছিল, This is only for you, my little surprise. You're my sweetheart, dear, because you're only my Mrs. Chaudhary. চিঠিটা হাতে নিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে ফিহা। ওর কাছে মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছে। একটু পরেই সব আগের মতো হয়ে যাবে। নিজের গায়ে চিমটি কাটলো সে। ব্যথা পেয়ে মৃদু শব্দও করলো, কিন্তু এখনো ঘোর কাটেনি ফিহার। বুকের বাঁ পাশটা সমান তালে ঢিপ ঢিপ করে যাচ্ছে। কে হতে পারে? এই চিন্তায় বিভোর সে। তার তো কোনো বয়ফ্রেন্ডও নেই যে এভাবে হুট করে এসে উইশ করে যাবে। কিছু একটা ভেবে দরজা খুলে বাইরে উকি দিল ফিহা, যে যার যার কাজে ব্যস্ত। হঠাৎ ওর সামনে একজন পিয়নকে দেখতে পেয়ে ডাক দিল ফিহা। এই যে শুনুন। জি বলুন। আমার কেবিন থেকে কি কাউকে বের হতে দেখেছেন? ম্যাম, আমি অনেক সময় ধরে এখানে আছি, কিন্তু আপনার কেবিনে কাউকে ঢুকতেও দেখিনি, আবার বের হতেও দেখিনি। তাহলে কি করে ভেতরে আসলো সে? কিছু বলেন ম্যাম? না, কিছু না, আপনি এখন আসতে পারেন। ওকে ম্যাম। না, কণ্ঠটা তো চেনা চেনা মনে হলো কেন? পুরো চেহারা তো দেখলাম না। ক্যাপ পরা ছিল বলে মুখটা দেখতে পারিনি। নিচের দিকে তাকিয়ে সব কথার উত্তর দিল। অদ্ভুত লাগলো তো ব্যাপারটা। আমার চেহারার দিকে তাকাচ্ছে না কেন? নিজের মনের কথাগুলো বলে পেছন দিকে ঘুরতে ঘুরতে বলল, আপনার সাথে আমার? যাক বাবা, কোথায় গেল? মাত্রই তো আমার সামনে দাঁড়িয়েছিল। এই লোকটাও তো হাওয়া হয়ে গেল। আমার সাথে আজ হচ্ছেটা কি? আর সবকিছু অদ্ভুত অদ্ভুত লাগছে। ভূতের পাল্লায় পড়লাম নাকি? মনের মধ্যে হাজারো প্রশ্নের ঝুড়ি নিয়ে কেবিনে ঢুকলো ফিহা। চেয়ারে বসে 2 হাতে মুখ ঢেকে পুরো অঙ্ক মিলানোর চেষ্টা করতে লাগলো। সিঁড়ি বেয়ে খুব জলদি করে নেমে পড়লো আদিয়াত। আর একটু সময় থাকলে সে ধরা পড়ে যেত ফিহার কাছে। আদিয়াতের গায়ে অফিসের পিয়নের পোশাক, মাথায় বিশাল বড় ক্যাপ। তখন ফিহা আদিয়াতকেই ডাক দিয়ে কথা জিজ্ঞেস করেছিল। আদিয়াত বুঝে যায় যে ফিহা ওর দিকে কেমন করে জানি তাকাচ্ছে, মানে সন্দেহ করছে। বেশ কয়েকবার ফিহা ওর মুখে দেখার জন্য উকি ঝুঁকিও মেরেছে, কিন্তু দেখতে পারেনি। এই আকশির জন্য যে আমাকে আরো কত কিছু করতে হবে আল্লাহ জানে। আর 1 মিনিট থাকলে ধরা খেয়ে যেতাম। তারপর নির্যাতন চোর ভেবে গণধুলায় দিত। আকশিটা শেষ পর্যন্ত আমাকে ওদের অফিসের পিয়নের ড্রেস পরালো। একবার ফিহার কেবিন থেকে নিচে নামুকও, আজ ওর খবর আছে। আকশির একদিন কি আমার যতদিন লাগে। এই ছেলেটার কখন কি হয় আমি নিজেই বুঝি না। আপন মনে কথা বলতে বলতে আদিয়াত অফিসের পেছনে এসে দাঁড়ালো। তখনই পিছন দিক থেকে পাইপ বেয়ে নিচে নেমে এলো আকশি। ফিহাকে পেছন থেকে চোখ আটকিয়ে জন্মদিনের শুভেচ্ছা আকশি জানিয়েছে, আর আদিয়াতকে পিয়নের পোশাক পরিয়ে বাইরে পাহারা দিতে রেখে গিয়েছিল। ফিহার রুমের দক্ষিণ দিকে একটা ছোট জানালা আছে, যেটায় কোনো গ্রিল নেই। অবশ্য অনেক উঁচুতে থাকার কারণে গ্রিল বা কাঁচ লাগানোর প্রয়োজন মনে করেনি আকশির বাবা। জানালা না বলে ছোট খুপড়ি বলেও ভুল হবে না। পাইপ বেয়ে উঠে সেই জানালা দিয়ে কেবিনে প্রবেশ করা যায়, তাই আকশি চুপ করে চোরের মতন
সবার অগোচরে বেলুন নিয়ে ফিহার কেবিনে ঢুকে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসেছে। বাপরে, আরো কত কিছু করতে হবে। শরীরের ধুলা ঝাড়তে ঝাড়তে আকশি কথাটা বলল। আদিয়াতের দিকে তাকাতেই দেখে আদিয়াত ওর দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। কি হয়েছে? চোখ দুটোকে এমন করে রেখেছিস কেন? মুখটা তো পটকা মাছের মতো ফুলিয়ে রেখেছিস। ইচ্ছে করছে তোর মাথাটা সামনের ওই ইটের দিয়ে ফাটিয়ে ফেলতে। আমাকে শেষ পর্যন্ত তুই তোদের অফিসের পিয়ন বানিয়ে ফেললি। ও, এবার বুঝেছি তোর পটকা মাছের মতো ফুলানো মুখটা কেন। তুই পার্মানেন্ট ভাবে পিয়নের চাকরি চাচ্ছিস। দেখ, আমি তো এখন এই কোম্পানির মালিক নই, তাই আমাকে এসব বলে লাভ হবে না। তুই বরং এই ব্যাপারটা নিয়ে ফিহার সাথে কথা বল। ফিহা চাইলে তোকে দয়ামায়া করে পিয়নের পোস্টে চাকরি দিতে পারে। ও যদি নাও দেয় তাহলে তুই কান্নাকাটি করিস না। আমি যখন মালিক হব তখন তোকে অবশ্যই পিয়নের পোস্টে একটা চাকরি দিবই দিব। এমনিতেই আদিয়াত আকশির উপর রেগে বোম হয়েছিল, আর এখন আকশির কথাগুলো ঠিক আগুনে ঘি ঢালার মতো ওর মনে কাজ করলো। শালা, তোর জন্য এত কিছু করছি আর তুই আমাকে কিনা তোর কোম্পানিতে পিয়নের চাকরি দিবি? আজ তোর একদিন কি আমার একদিন। আমার ব্যাপারে টাকা কি কম পড়েছে নাকি তোর অফিসে আমাকে পিয়নের চাকরি করতে হবে? আমি আমাদের এত বড় কোম্পানি ছেড়ে তোর পিছনে সময় নষ্ট করছি, আর তুই কি না বলিস আমাকে পিয়নের চাকরি দিবি? যার জন্য করি চুরি সেই বলে চোর। তুইও তো এই প্রবাদ বাক্যের মতো করলি, যা তোর সাথে কখনোই কথা নেই। আদিয়াত রেগে চলে যেতে নিলে আকশি ওর হাত ধরে ফেলে। আকশি মিটমিট করে হাসছে। একটু বেশি রাগানো হয়ে গেছে আদিয়াতকে। এখন নিজেদের রাগ মিটিয়ে না নিলে পরে আরো দূরত্ব বেড়ে যেতে পারে, সেটা ভেবে আকশি বলল, দূর, আমি তো মজা করছিলাম। আর তুই সত্যি ভেবে নিয়েছিস তুই না থাকলে আজ আমি সবার আগে ফিহাকে বার্থডে উইশ করতে পারতাম না? ফিহার যে আজ বার্থডে সেটা তুই জানলি কি করে? ওই দিন মিটিং এ ফাইল চেক করে জানতে পারি। ওর নামের জন্য ফাইল ওপেন করলেও ওর নাম জানতে পারেনি, কিন্তু তখন বার্থডে মনে রাখে, তাই আজ উইশ করে দিয়েছে। এমন ভাবে উইশ করেছে যে আজ সারাদিন ওর সাথে কি হয়েছে সেটা ভেবে কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। আমাকে একটা সত্যি কথা বলবি? বল। তুই কি ফিয়াকে ভালোবাসিস? সত্যি? ভাই, তাহলে অবশেষে তুই কারো প্রেমে পড়লি। আমরাও তো বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাসের জন্য আমি কি করতে পারি? ধুর, এটাই তো কথার কথা। আমার এমনিতেই তোর ওপর সন্দেহ হয়েছিল। তুই যখন ফিয়াকে দোলনের পাইপ বেয়ে বেলুন দিয়ে গিয়ে উইশ করে এলি তখনই আমি শিওর হয়ে গেছি। হবি তো, তুই তো আমার প্রেমে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিস। একটা কথা, তুই যে গ্যাস বেলুন কোমরের সাথে বেঁধে উপরে উঠলি তখন যদি বাতাসে বইতে তাহলে তোর অবস্থা কি হতো ভাবতো? তোকে তো বেলুন সহ উড়িয়ে নিয়ে যেত। অবশ্য তোকে তো আকাশে তুলতে পারতো না, তোর যে বডি। খুব মজা হয়েছে। আমার তো ভয়ে গলা শুকিয়ে আসছিল, কি করে যে উঠলাম তা ভেবে এখন আমার হাত পা কাঁপছে। বলতে হবে তোর ভালোবাসা পাওয়ার আছে। যে ছেলে একতলা থেকে দোতলায় উঠতে চাইতো না, পাইপ বয়ে 4 তলায় উঠে গেছে। ভাবা যায় এগুলো? ভালোবাসা মানুষের জন্য কত কিছু করে আসলি, সবে তো শুরু, আরো কত কি যে দেখতে হবে রে। দারোয়ানের গলার স্বর পেয়ে দুই বন্ধু পরিমরি করে উল্টো দিকের গেট দিয়ে দৌড়। তাদের আর পায় কি? নিজের অফিসের দারোয়ানের ধাওয়া খেয়ে আকশি এখন আপাতত রাস্তা দিয়ে দিশেহারা হয়ে দৌড়াচ্ছে। অন্যদিকে ফিহা চিঠির কামের এক কোণা ঠোঁটে দিয়ে ধরে রেখে ভেবেই চলেছে, কে দিতে পারে এটা? মানুষটাই বা কে ছিল? সবকিছু তার কাছে এখন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আজ সারাদিন তার এই চিন্তা করতে করতেই কাটবে।